প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম নাদিয়া। নাদিয়া, বয়স কত? 24 চলতেছে। 24। নাদিয়া, আজকে যে সিক্রেটস, সেই সিক্রেটসটা আসলে আমি আপনাকে যখন শুরু করবো অনুষ্ঠানটা, তার আগে আপনাকে আমি বেশ কিছু জিনিস জিজ্ঞেস করছিলাম। আমি খুব অবাক হয়েছি বিষয়টা জেনে। আমার মনে হয় একটু ধারাবাহিকভাবেই শুনতে চাই। ইটস নট আ এক্সট্রাঅর্ডিনারি কেস, প্রিয় শ্রোতা, ইটস আ মোস্ট কমন কেস, ইটস আ ফ্যামিলি ড্রামা। এবং আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো খুব র্যাপিডলি গ্রো করছে, এই ফ্যামিলি ক্লামিটিগুলো। অনেকেই মনে করেন যে এগুলোকে ফ্যামিলির জিনিস ফ্যামিলিতে চেপে রাখাটাই বেটার। কিন্তু কেন হয় আসলে বিষয়গুলো, এগুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা যেভাবে উপস্থাপন করলে আপনাদের জন্য বেটার হয় বোঝা, আমরা ঠিক সেভাবে উপস্থাপন করব। এবং এই অনুষ্ঠানের কিছু উদ্দেশ্য থাকে, আপনারা শুরুতেই জেনেছেন, সেটা মেনটেন করেই আমরা এখানে প্রচার করছি। আশা করছি আপনারা শুনবেন। ওকে, নাদিয়া, শুরু করুন আপনি। জি। আমি সাভারে থাকি। জি, থাকেন কোথায়? হ্যাঁ, আমার প্রশ্ন জিজ্ঞেস করতে ভুলে গেছে। সাভারে থাকছেন আপনি? আচ্ছা, জন্ম জেলা কোথায়? জন্ম মিরপুরে আমার। মিরপুরে, মানে ঢাকা শহরেই বলা চলে। আচ্ছা, ঠিক আছে, শুরু করুন প্লিজ। আমি যখন মানে মিরপুর থেকে আমাদের জমিন কিনা হয় এই সাভারে। আপনার বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করতো। আচ্ছা, ব্যবসা করতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 3 বোন। 4 ভাই 3 বোন। আপনি কি মানে সবার বড় না ছোট? না, আগে 3 ভাই, তারপরে 3 বোন, আর আমার ছোট একটা ভাই। আমরা ওইখান থেকে এখানে আসি। আসার পরে মানে এলাকায় 2তে ভর্তি হই আমি। তো 2তে ভর্তি হই, এইখানেই চলাফেরা করি। তো আমার বড় যে বোনটা ছিল, মেজো বোন, ওকে বরাবরে তো বিয়ে দেওয়া হয়েছে। তো মেজাপার বিয়ে হয়নি তখন। আর ওর মাথার ব্রেন অনেক ভালো ছিল, ওরে পড়ায় নাই। আমাদের এলাকাটা ভালো ছিল না তখন। আচ্ছা, সেই জন্য ঘরেই থাকতো। আচ্ছা, আর আমারও ছোটবেলা কাটছে এইভাবেই যে আমার ভাইরা কোনো সময় বাইরে যেতে দিত না, কারোর সাথে মিশতে দিত না একসাথে। তো এরকম ভাবেই চলতেছিল। আস্তে আস্তে বোন বিয়ে হইলো বোনের। তো বোনের বিয়ে হওয়ার পরে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমাকে বাইরে পড়তেও যাইতে হইতো না, যাইতে দিত না আমার ভাইরা ইয়ে করতো যে কি, বাসায় আমার মাস্টার রেখে দিয়েছে, বাসায় এসে পড়াইতো। যখন 7-এ পড়ি তখন আমাকে মানে আমার বোনকে বিয়ে করার জন্য একজন আমার আন্টি আসে, একজনকে নিয়ে আসে। আচ্ছা, মানে ঘটকালি করে আর কি। জি। তো আপারে না দেখার কারণে উনি বলতেছে যে ওরে আমার পছন্দ হয়েছে, আমাকে দেখছে। তো পছন্দ হয়েছে, এখন মা ছিল না বাসায়, কেউ ছিল না, সেজন্য আর কি মানে কথা বলতে পারে নাই। আর পরে আবার আমার আন্টিকে পাঠাইছে উনি। তো এমনি উনি বলছে যে ও ছোট, তো কি হয়েছে, ওকে আমি এভাবেই আমরা কথা বলেছে। হ্যাঁ, কথা বলে রাখি। তারপরে নাদিয়ার ব্যাপারে, জি, আপনার বোনের মধ্যে কি আপনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আপনাদের বোনদের মধ্যে? জানি না, মানে এমন হতো কিনা যে আপনার বোনদেরকে দেখতে আসলে আপনাকে দিকে সবাই অ্যাটেনশন দিতে? আমি তো অনেক ছোট, আমার বোনদের। কত মানে তখন বয়স কত আপনার যখন আপনার ব্যাপারে কথা হচ্ছে? তখন আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ি, আচ্ছা, ঠিক আছে। তো আমার উনি আসার পর ওনাদের সাথে কথা হয়। আমার ভাইয়া অনেক দিন পরে, মানে কম হলেও 6-7 মাস পরে আমাকে একটা সিটিসেল ফোন দেয় মেজো ভাইয়া, যে উনি ফোনে কথা বলবে সেজন্য। তো এমনি কথা বলতাম ওনার সাথে। কথা বলতে বলতে উনি আমাকে, মনে করেন ছোট ছিলাম তো, যেভাবে যে স্বপ্ন দেখাইতো ওই রকমই উনি আমাকে বলতো, দেখো আমি তো ঢাকায় থাকি। উনি ব্যাংকে চাকরি করতো, আমি ঢাকায় থাকি, আমাদের তো একটা নতুন সংসার হবে, মানে A to Z একটা সংসারে যা হয় এরকম তোমারই নিয়ে যায়, কিনবো, এই সেই। তো আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেলো কিভাবে? ওই যে ফোন দিছে, আবার উনিও বাসায় আসতো। আচ্ছা, তো এটা তো আপনার বোনকে দেখতে এসে আপনাকে পছন্দ করে গেল। তো আপনার ফ্যামিলি থেকে মা রাজি হয়ে গেছে। তো রাজি হওয়ার পরে আর কি ওনারা, আর ওদের বাড়ি থেকে কেউ তখন কিছু জানে না, জাস্ট শুধু ও আসা যাওয়া করে বলতে ওরকম না, এই অনেকদিন পরে একদিন এই আর কি। তারপরে উনি কি করলো, আমার এভাবে উনি আমাকে স্বপ্ন দেখানো শুরু করলো। আর আমারও সেই থেকে মাথায় ঢুকে গেছে যে আমার সংসার, এটা আমার স্বপ্ন এরকম, আমার অন্য কিছু ছিল না। তো এই 7 থেকে যখন 8-এ পড়লাম, তখন আমাদের স্কুলের সাথে কলেজ ছিল একসাথে অ্যাড করা। তো বলতেছে যে ইয়ে করছে, আমার ওই কলেজের ড্রেস পরা বা কলেজের ইয়াটা নাকি অনেক সুন্দর। আমার মানুষের স্বপ্ন থাকে যে বড় হয়ে তারা এটা সেটা হবে। আমার স্বপ্নটা ছিল আমি একটু কলেজে পড়বো, একটা কলেজের ড্রেস পরবো, একটা ব্যাগ থাকবে, আমার এটাই আমার ইচ্ছা ছিল হয়তো তখন। তো যেমনি হোক 8 পার করলাম, তখন ওর বোনকে আনছে আমাকে দেখার জন্য, যে আপু আমি তো একজনের পছন্দ করি এরকম, তুমি আসো। তোর বোন আয়সা আমাকে পছন্দ করলো না, যে অনেক ছোট, আর তুমি তখন ব্যাংকে চাকরি করো, পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করতেছে। সে ক্লাস 8-এর একটা মেয়েকে পছন্দ করে বসে আছে। তো ওনারা পছন্দটা করলো না আমাকে। তো বলছে তারপর আমি ওকে বিয়ে করব।
তো এই কথা বলার পরে ওর বন্টন যারা আসে তারপরে চলে যায়। তো কিন্তু আমার আব্বা মা কথা বলার পরেও বলতেছে যে ইয়ে করছে, ও যেহেতু আসে আর তুমি কি চাও তোমার ফ্যামিলি থেকে। পরে বলতেছে যে আঙ্কেল আমি মানে আব্বা তখন আমার কোনো ভাই বোন আমাদের সাথে অত ফ্রি না, আর আমার আব্বা মাও আমার সাথে অতটা ফ্রি না। আচ্ছা, তো আমার ভাবির সাথে উনি কথাটা তো বলছে, বলার পরে বলতেছে যে ইয়ে করছে এই ভাই ওরে তো বিয়ে করবেন আব্বা বলছে, তো আপনার ফ্যামিলি থেকে তো রাজি হইলো না, তো কি করবেন। তো বলতেছে যে রাজি না হইলে আমি ওরাকে বিয়ে করবো, আপনি আঙ্কেলের সাথে কথা বলেন, আঙ্কেল যদি বলে মানে কাজী অফিসে নিয়ে যে বিয়ে করবো তাইলে রাজি, আর আমার ফ্যামিলি লাগবে না। তো এইভাবে না আমার এর মধ্যে আবার আমার মেজো ভাবি একদিন মানে ওর সাথে মেজো ভাবিরও কথা হইতো, একদিন একটা দেশে থেকে আমার ভাবির ভাই আসছে, তো আসার কারণে ও ভাবি কি জানি বলছে, সেজন্য উনি আমাকে বলতেছে যে তোমার বাসায় আরেকটা ছেলে আসবে কেন এই সেই। তো আমার বাসা আর কি আসছে কি আমার অতটা মাথায় অত কিছু আমি ভাবিও নেই যে কেন আসলো বা কী জন্য সেগুলো বলতেছে এই আর কি। তো তারপরে উনি আমার সাথে রাগ করে কথা বলে নাই, কথা না বলার পরে প্রায় অনেক মাস যাওয়ার পরে সে আমাকে বলতেছিল যে ইয়ে করছে, অনেক মাস পরে উনি আবার কথা বলার জন্য আমার সাথে চেষ্টা করতেছিল। আচ্ছা, তো ছেলেটার নাম কি ছিল? নাইম। নাইম মানে যিনি ব্যাংকে কাজ করতেন? জি। তো উনি কথা বলার চেষ্টা করতেছিল, তো কথাও বলছিল, বলার পরে আমার ফ্যামিলি থেকে আমাকে চাপ দিতেছে যে অনেকজন আমাকে নাকি দেখতে আসতেছে, এখন আমাকে বিয়ে দেওয়া লাগবে এই সেই। তো কি করবে এখন। আব্বারে যখন ও বললো যে কাজে বসে বিয়ে করবে তখন আব্বা রাজি হয় নাই, যে সবার ছোট একটা মেয়ে, বংশেরও ছোট, ওকে যদি অনুষ্ঠানভাবে না বিয়ে দিয়ে অনুষ্ঠান না করে তাহলে কিভাবে হবে। তো আব্বা ফার্স্টে রাজি ছিল না, পরে ভাবি বুঝাইলো যে মেয়ে সুখে থাকলেই তো সব সুখ। তারপরে আর কি এখন রাজি আমি স্কুলে গেলাম, স্কুল থেকে আসলাম, তখন আমার এখানে আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে গিয়ে মেয়েদের যে একটা ইয়ে হয় মানে বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, সেই সময়টা আপনি আসলে যেটাকে বলা হয় যে বয়সের দিক থেকে প্রিপেয়ার ছিলেন না। হ্যাঁ, তো আমার এইটা যখন ফাইনাল পরীক্ষা দেই ওর সাথে তখন মানে বিয়ের কথাটা তো হইতেছিল, আর তখন এই যে মেয়েদের যে একটা পিরিয়ড কি বলে ওইটা মানে হয়েছে। তো আমি অনেক কান্নাকাটি করছি, ওইটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আর আমার মাও তো ফ্রি না যে কি করব না করব। বাধ্য হয়ে মেজো ভাবিকেই বললাম, ভাবি আমাকে বলছে যে এইভাবে করো। তো এই ফার্স্ট আমার ফ্যামিলিতে আমি জানাইছি, এরপর থেকে এই জিনিসটা আমার কেন জানি লজ্জা লাগছে যে আমি কারোর সাথে শেয়ার না করি, আর আমাকে নিয়ে আর কেউ এই সম্পর্কে কোনো ধারণাও দেয় নাই। স্কুলে গেছি, ও আমাকে রাত্রে ফাইনাল আমাদের বাসায় জানাবে যে কি করবে, হ্যাঁ কবে বিয়ে করবে কেমনি কি। বাসায় তো স্কুলে গেলাম অনেক আনন্দ নিয়ে, যে দেখ আমার বান্ধবীদের বলছি দেখ মানে আমাদের কি স্বপ্নটা সত্যি হইতেছে, এরকম এই সেই। তো বলছে যে হ্যাঁ খুশি, কালকে তো আমাদের মিষ্টি চকলেট খাওয়াইতে হইব। তা আমি বলছি হ্যাঁ খাওয়াবো। বাসায় আসছে দেখি সবাই জানি কীরকম একটা ভার। তো আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই। রাত্রি মেজো ভাবি বলতেছে যে এখন ওইটা তো হইতেছে না, বড় ভাবির আরেকটা ভাই আছে, ও গার্মেন্টসে চাকরি করে, ও ইমিডিয়েটলি ওই দিন মনে হয় সোমবার দিন ছিল, মঙ্গলবার দিন আমাকে আংটি পরাইতে চাইছে। তারপর বলছে যে আমাদের ফ্যামিলিতে গার্মেন্টসের কাউরে দেই নাই, মেয়েরে কিভাবে দেই। তা আমি বলতেছি ওই আরেকটা গার্মেন্টসের মানুষ আসবে কোথা থেকে, আমার তো ওইটা নাইমের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, তো এই কথা বলার পরে আমি কিছু বলি নাই, আমি কেন জানি কাঁদতেছিলাম। পরে সকালে ভাবি বলতেছে যে নাইম তো ফোন দিছিল, আমি কি বলছে, পরে বলতেছে ওর সাথে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ও বলতেছে ও ঢাকাতে অনেক বছর যাবত আসে, চাকরিও করতেছে অনেক বছর, তো এখানে তো ও চাইতেছে যে তোমাকে গহনাগাটি সব দিয়ে দিতে। ওর বাবা মা তো রাজি না গহনা দিয়ে তাদের ইমপ্রেস করবে। তো আব্বা বলে দিছে যে গহনা টহনা কিছু না দিলে আমার মেয়ের ফার্নিচার দিয়ে দিতাম। তো আমাকে আগেই বলছিল যে দেখো ঘরে তুমি যে 22-80 ফ্রিটাও আমি বানিয়ে নিছি। তো এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়েছে, পরে ও আমার কাছ থেকে সরে গেছে, আর কিছু হয় নাই। তো না এইটা পরীক্ষা দিয়ে পাশ করে আবার 9 উঠলাম। 9 ওঠার পরে আমার শ্বশুর স্কুলের এখানে যা দাঁড়ায় থাকতো, মানে যার সাথে বিয়ে হবে, তো দাঁড়ায় থাকতো। তারপর আমার এক মামার মাধ্যমে আমাদের বাসায় যায়, ওনাদের পছন্দ হয়। প্রথম সাময়িক পরীক্ষা আমি মনে হয় 2টা দিছি, তারপর আমার বিয়ের কথা চলতেছে, মানে উনি গেছে। তো ফার্স্টে আমার শাশুড়ি গেছিলো, যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে দেখে পছন্দ করে আসছে। পরে আমার দেওর আর আমার যা আর উনি যায়। তো যাওয়ার পরে
আমার বাসায় সবাই বলতেছে যে যা আসছে যেহেতু এটা তোমার ভাসুর টাসুর হবে কিছু। তো আমিও ভাবছি যে সেটা ভাসুর, আর সাথে যে দেওয়ারটা গেছে আমি তারে ভাবছি যে ওইটা হবে আমার হাজব্যান্ড। নাইমের পাটটা চুকে গেল। জি। আচ্ছা। তো এখন গেল, আমাকে পছন্দ টছন্দ হইলো, ওনাদের কথাবার্তাও সব ক্লিয়ার। পরে এখন অনুষ্ঠানও হয়ে গেছে, সবাই আসতেছে, তো আর কি করবে, বিয়ে হইলো, শ্বশুর বাড়িতে গেলাম। মানুষের যে একটা বোঝা বা কি ওগুলা কোনো কিছুই বুঝতাম না। আমি ভাবছি যে বিয়ে বাড়িতে যেভাবে গেলে যা হয় আর কি তা, এভাবে আমার বিয়ে হইলো, গেল কিছুদিন। তো যাওয়ার পরে বিয়ে কার সঙ্গে হলো? ওই যে যারে ভাসুর মনে করছি তার সাথে। আচ্ছা, মানে সেটা তো অন্য হিসাব, নাইমের সঙ্গে তো বিয়েটা হলো না। না, তাহলে যে যার সঙ্গে হলো উনি কি করতো পেশায়? বিয়ের আগে যেটা জানতেন? বিয়ের আগে বাইরে ছিল। আচ্ছা, বাইরে ছিল, বাইরে থেকে এসছে, হ্যাঁ। আপনার ফ্যামিলি রাজি হয়ে গেছে, যেহেতু আপনার বারবার বিয়ের কথা আসছিল ফ্যামিলিতে, সবকিছু মিলিয়ে আপনাকে একটা বিয়ে দিয়ে দিল আর কি। কিন্তু ছেলে এটা ছিল না, কোনো আত্মীয় হতো আপনাদের? জি না। ওকে, তারপর? এভাবে কিছুদিন গেল। তো আমার বিয়ের কিছু 1 মাস 15 দিন পরে আমার পেটে ব্যথা শুরু হয়। তো ওইটার চিকিৎসা কিছুটা নেয়, 2-1টা ইঞ্জেকশন দেয়, কোনো ডাক্তার দেখায় না, এমনিতে ইঞ্জেকশন দেয় ব্যথার, কমে। বিয়ের 1-1.5 মাস পরে আমার গলা দিয়ে রক্ত পড়ে। কেন? এটাও কোনো জানি না, আচ্ছা, হঠাৎ করে। আচ্ছা। তো এরকম অনেক ডাক্তার দেখাইছি, কিছু ধরা পড়ে না। তারপরে ওনারা চিকিৎসাও করছে, কিছুই হয় না। ওকে। তারপর হঠাৎ করে একদিন নিজেই বন্ধ হয়ে গেছে, 1 মাস পুরো একটানা ছিল। ওকে। তারপর আস্তে আস্তে এরকম করতে করতে আমাদের ফ্যামিলির যে একটা ফার্মেসি ডাক্তার থাকে, উনি বলতেছে যে ইয়ে করেন কাকি, আমাদের ভাই হয়, তো কাকি ওরে না একটা বেবি নিতে বলেন, তাইলে মনে হয় ওর রোগ টোগ চলে যাবে। ডাক্তারকে না দেখিয়ে এই সাজেশন দিয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো আমার তখন বিয়ের 1 বছর হয়েছে নাকি, হ্যাঁ হয়েছে সম্ভবত, তাও শিওর জানি না। তো বাচ্চা নিয়েছি, ছেলে হইলো। তো হওয়ার পরে আমি ইয়ে করলাম, আমার হাজবেন্ড তো আমার ছেলেরা 2.5-3 মাসে রেখে চলে গেছে বাহিরে। তো অতদিন আমার কাছেই ছিল। বাইরে চলে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি আমার মানে ওরকম অত সুবিধার ছিল না। মানে হয়তো কি সংসারে যদি আমরা 5 জন থাকতাম তাহলে উনি আমাদের কি মানে আমাকে সব 5 জন থাকলে ওনারা 4 জনের খাবারটা দিত, আর হয়তো না খায় থাকতাম, বা দেখা যেত যে খাবার নাই, এরকম কিছু। সব মিলে কি মানে যৌথ পরিবার ছিল, সবাই মিলে একসঙ্গে থাকতো? সবাই বলতে যৌথ কি, আমার যা আমার কাছে আমাদের সাথে ছিল না, বাপের বাড়িতে থাকতো, আর শ্বশুর শাশুড়ি আর 3টা দেওর, সবাই একসঙ্গে থাকতো। হ্যাঁ। আচ্ছা। তো এরকম করার পরে আবার আমার ছেলে যখন পেটে ছিল, আমি একটু খাবার বেশি খেতাম, তখন শ্বশুর বলতে কি তুই কি রাক্ষস হয়ে গেছিস, এত খাস কেন, নাকি রাক্ষস আনতাছিস পৃথিবীতে, এগুলো বলতো। হ্যাঁ। আপনার জামাই তখন দেশের বাইরে? হ্যাঁ। না না, তখন দেশে। আপনি জামাই বলতাম ওরে, ও বলতো কি থাক বলুক, মুরব্বী মানুষ বলছে কি হয়েছে তা। আর ও আমার জন্য শুকনা কোনো খাবার কোনো সময় আনতো না। আমি যে পিল খাইতাম আমার অনেক খারাপ লাগতো, আমার বাসা থেকে বিস্কিট যত খাবার যা আছে সব এনে দিত। এনে আমি আমার বাবার বাড়িতে মানে ওগুলাই খাইতাম। তো আস্তে আস্তে এইভাবে সময়গুলো কাটলো। ও যখন বাইরে চলে যায়, ওনাদের খাবার আর সবকিছু মিলে A to Z আমার কাছে, আমার উপর আরো বেশি শুরু হয়ে গেল। হ্যাঁ। তো আমি ওরে বলছি যে আমি বাসায় চলে যাই, আমার এখানে ভালো লাগে না। আর বাসায় তো ভাইয়ারা যখন স্কুলে যাইতাম তখন বলতো কি, স্কুলে যে যাইতেছিস, কোন ক্লাসে কোন বেঞ্চে বসিস, সব কানে আসে। আবার বাসা থেকে বের হইতে দিত না, কোনো ছেলেদের সাথে ভয়ে কথা বলতাম না। বাসায়ও সেই একই রকম। এখন বিয়ে হয়েছে, বিয়ের পরেও সে একই রকম। আমার এক বান্ধবী দেখা হয়েছিল ওর সাথে, ও বলতেছে তোমার ফ্যামিলি এটা কোনো ফ্যামিলির পর্যায়ে পড়ে। তো আস্তে ধীরে আমার কেমন যেন একটা খারাপ লাগা শুরু হলো, যে মানে আপনার শ্বশুর বাড়ির লোকজনের প্রতি? সেটা তো লাগছে, আমি আমার বাপের বাড়িতে চলে আসছি। আচ্ছা। ছেলে হওয়ার পরে, ছেলে হয়েছে, ছেলের দুধ দেয় না, ও আমাকে ঠিক মতন টাকা পয়সা দেয় না। তো বাসায় আসি, হয়তো 10 টাকা দিলে 10 টাকা থেকে ছেলের জন্য আমাকে 12 টাকার খাবার দুধ টুধ আনা লাগতো। নিজের খরচ হইতো না, নিজে ওরকম খরচ বুঝিও না, ঘর থেকে বের হইও না, আর জানিও না জগৎ সম্পর্কে। তো এমনি যাই হোক, এখন হঠাৎ করে ও এই কথা বলার পর থেকে আমার জানি কেমন একটা খারাপ লাগলো। কে বলেছে? কি বলেছে? আমার একটা বান্ধবী বলতেছে যে তুমি যেভাবে চলো, এটা কি কোনো জীবন, মানুষের জীবন, পশুর জীবন? আপনি তখন স্কুলে পড়তেন? না না, পড়া বন্ধ করে দিয়েছে? আমার পড়া বন্ধ। আচ্ছা, তখনই কথা বলার পরে আপনার রিয়েলাইজেশন হয়েছে যে না, ভালো না, আমার ভালো লাগছে না বিষয়টা? হ্যাঁ, কারণ আমার বিয়ের আগে যখন বিয়ের কথাবার্তা চলতেছে, তখন আমি মনে করছি যে আপারা শ্বশুরবাড়ি থেকে কত সুন্দর করে আনন্দ করে আসে, আবার শুনি জামাইদের সাথে ঘুরতে যায়, তা আমিও মনে হয় কোনোদিন ঘুরতে যাব।
তো এরকম এগুলো হয়েছে, হওয়ার পরে আমি আবার ইয়ে করলাম। আমি বলি তো আমার হাজবেন্ড এরকম না, সবাই এগুলা বলে, আমি তো একটা স্বাধীনতা জীবন চাইছিলাম, ওই জিনিসটা পাইনি। আমার পরে একদিন আমার ফোন আসার পরে বলতেছে যে আমাকে চিনবেন না, রং নাম্বারে ফোনটা, আমি নাম্বারটা চিনি না। তখন মনে হয় ফার্স্ট ফোন নিছি, একটা বটন ফোন। এটা বিয়ের কতদিন পরে? আমার ছেলে হওয়ারও পরে। মানে সেটা কতদিন পরে? আমার ছেলের বয়স তখন 1 বছর সম্ভবত। আচ্ছা, বিয়ের কতদিন পরে আপনার ছেলে হয়? 1 বছর পরে। 1 বছর পরে, মানে এটা আপনার বিয়ের 1-1.5 বছর পরের ঘটনা। হ্যাঁ। জি বলেন, তারপর? তো উনি ফোন দেয়, কিছুদিন কথা বলতে বলতে আমার একাকিত্বটাও দূর হয়ে যায়, কারণ ও বাইরে থাকে, ও আমার সাথে অতটা যোগাযোগ করে না। তখন দেশের বাইরে থাকতো আপনার হাজবেন্ড? আমার ভাইদের মানে দেখতাম যে তার ছেলে মেয়েরা কত আদর করে, ভাইয়ারা ছেলে মেয়েদের আব্বা মা ছাড়া কোনো কথাই বলতো না। তো আমার ছেলেরা কোনো সময় ও বাবা বলে ডাক দেয় নাই, আর কোনো সময় কোলেও নেয় নাই, এটা নাকি ওর লজ্জা লাগে। তো আমি ওনাদেরটা দেখা কিরকম জানি আমার একটা খারাপ লাগা শুরু হইতো, যে এরকম কেন, আমিও এরকম কিছু একটা পাইতেছি না, আবার আমার ছেলেও এতিমের মতন, শ্বশুর শাশুর কাছে যাচ্ছি না, তারা এই সেই, আবার হচ্ছে গিয়ে ওনারাও এরকম। তো আমার এরকম খারাপ লাগা শুরু হইলো আস্তে আস্তে। শ্বশুর বাড়ি থেকেও পাচ্ছি না, বাপের বাড়িতেও পাইলাম না, এখন হাজবেন্ডও এরকম। তো এরকম করতে করতে আমার ও ফোন দিত, তখন নামটা জানতে পেরেছেন লোকটার? হ্যাঁ। কি নাম ছিল? ফার্স্টে তো এইভাবে ভুলভাল নাম দিছে, তারপরে নাম হচ্ছে তার রাসেলের সঙ্গে আপনার কথা হতো? ততদিনে কি জানতে পেরেছেন কি করে, কোথা থেকে পেয়েছে নাম্বার বা কি অবস্থা? না, তখনও জানতে পারেননি? প্রায় 6 মাসের মতন রং নাম্বারে কথা বলতেছি। তো আমি বলতেছি, দেখেন আপনি এইভাবে আমার সাথে কথা বলতেছেন, আপনি ইয়ে করেন, আপনি ঠিকানা হইলে দেন, নইলে আপনি আমার সাথে আর কথা বললেন না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা দিব। পরে আমি আমার আপার বাসায় যাই মিরপুরে, বলছে যে আমি ওইখানে থাকি, ওইখানে তোমার সাথে দেখা করবো। আবার বাসায় যাওয়ার পরে বলতেছে বিকালে মানে ওই টাইমে আমি তোমার সাথে দেখা করবো। তো বাসা থেকে বের হয়েছি, সে নাই। আমি আপনি এরকম করতেছেন কেন আমার সাথে? আপনি আমার সাথে দেখা না করলে না করবেন, আর কথা না বললে একবারে ক্লিয়ার বন্ধ হয়ে যাবে। আপনার সম্পর্কে জানছিল যে আপনি বিবাহিত, আপনার বাচ্চা আছে একটা? হ্যাঁ, আমি সব বলছি। সব বলেছেন ওনার সাথে? হ্যাঁ। ওনার ইন্টেনশন কি ছিল? উনি আমার সাথে কথাই বলতো যে হ্যাঁ আমি তোমার ফ্রেন্ডের মতন, এরকম। ফার্স্টে আপনি কথা বলতো। তো কথা বলতে বলতে হঠাৎ করে সে আমাকে পরিচয় দিল যে আমি তোমার মানে ভাবির ভাই। আসলে কি তাই ছিল? ওকে, তার মানে আপনাকে সে আগে থেকে চিনতো? হ্যাঁ। তো আমি বলছি ভাইয়া আপনি এতদিন আমার সাথে এরকম করলেন, ছি এই সেই। তো বলছে তো কি হয়েছে? আপন ভাবির ভাই? হ্যাঁ। তাহলে আপনার সম্পর্কে কি হচ্ছে? বিয়ে। ওকে, হ্যাঁ, তারপর? তো কথাটা তো হয়তো তখন বললাম যে ভাই এগুলা করলেন আপনি, এটা কি ঠিক কাজ করলেন? বলছে হ্যাঁ কথা বলতেছি, ফ্রেন্ড যেহেতু বানাইছো এখন আর কথা বললো না, আর বাসায় করে জানায়ও না। তো আস্তে আস্তে এখন ফ্রেন্ডের থেকে দেখতেছি গভীর কোনো একটা সম্পর্কে যাচ্ছে। গভীর বলতে ফোনে উনি আমার সাথে লং টাইম, ওনার সাথে যদি 24 ঘন্টায় 23 ঘন্টা কথা বলতাম, হাজব্যান্ডের সাথে জাস্ট শুধু 10 মিনিট কথা বলতাম, এরকম সারাদিন। বাইরে তখন হাজব্যান্ডও দেশের বাইরে। হ্যাঁ। একটা জিনিস খেয়াল রাখবেন যে ওনার সম্পর্কে উনি যিনি যোগাযোগ করেছে তিনি ওনার সম্পর্কে জানতেন, এবং ওনার হাজব্যান্ড দেশের বাইরে এটাও জানতেন। সো সুযোগটা নিচ্ছে আর কি আলটিমেটলি। আর ইনিও বয়স যেহেতু অনেক অল্প এবং বিষয়গুলো তেমন একটা জানা ছিল না, একাকিত্ব খোঁজানোর জন্য উনি ওনার সঙ্গে কথা বলতেন। সো সিচুয়েশন ইজ এ বিগ ফ্যাক্ট। এবং আজকের এই অনুষ্ঠানটা শুনে সবারই একটা অনেক বড় শিক্ষা হবে যে আসলে আমাদের এই সামাজিক সম্পর্কে জড়ানোর আগে আসলে ফিউচারটা কিছুটা হলেও চিন্তা করে নেওয়া উচিত। নইলে মানে একটা হচ্ছে যে আমি জেনে শুনে ভুল করেছি, সেটার মধ্যে একটা লজিক থাকে। আরেকটা হচ্ছে না আমি জানি না, হঠাৎ করেই একটা ভুলে পড়ে গেলাম, কিন্তু সেটার জন্য আমাকে জীবনে অনেক বড় পস্তাতে হচ্ছে। সো দুটোর মধ্যে কিন্তু একটা বিস্তর তফাৎ আছে আর কি। হ্যাঁ, তো তারপরে আমি মানে ওনার সাথে এইভাবে কথা বলতে থাকি, বলতে বলতে একটা পর্যায়ে মানে তাকে আমার কষ্টগুলো শেয়ার করা শুরু করলাম। আগে সে আমাকে কষ্টগুলো শেয়ার করলো। কষ্টগুলো শেয়ার করার মোমেন্ট আসছে মানে তার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, ফোনে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। কারণ এই বিষয়গুলো যখন আপনি শেয়ার করবেন তাহলে সামহাও তো সে জেনে যাবে, ফ্যামিলি মেম্বাররা জেনে যাবে। সেটারও একটা ভয় ছিল না? সে আমাকে আগে বলছে দেখো আমি এইভাবে অনেক কষ্ট করে বড় হয়েছি, এখন পড়াশোনা করতেছি ভার্সিটিতে। তো সবকিছু মিলে আমি খুব মানে কষ্টে বড় হয়েছি। আমার বাবা মা তো মানে ভার্সিটিতে পড়তাম, আমার বাবা মা স্কুলে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করছে, তো ফ্যামিলি থেকে তাদেরও বের করে দিছিল। সেজন্য সে অনেক কষ্ট করে বড় হয়েছে। তার মা নাকি সে এখনো বাড়িতে গেলে মারে। তো এগুলো বলতো আমার খুব কষ্ট লাগতো। তো আমিও আস্তে আস্তে উনি যেভাবে বললো আমিও সেভাবে তার কষ্টে আমিও শরিক হয়ে গেলাম, আর আমিও বলা শুরু করলাম। তো এভাবে বলতে বলতে তখন ছেলের এসে বাবার পরিচয় দেয়, বলে কি আমি তোমার ছেলের বাবা হব, রাজি নাকি তুমি?
মানে এইভাবেই আপনাকে অফার করে পুরো বিষয়টা। হ্যাঁ, আমি তোমার ছেলেরে আমি কোনো সময় বাবা ছাড়া কথা বলবো না, অনেক সুখ দিব ওরে, তুমি যেটা জীবনে না পাইছো তোমারও একটা হাজব্যান্ডের ভাবে এইভাবে মর্যাদা দিব। তো আমি তখন আমার মাথায় এই জিনিসটা আসলো যে আমার ছেলে তো এতিমের মতন, আমার ছেলেটা যদি একটা সত্যিকারের বাবা পায় তাহলে তো এখানে আমার অনেক পাওয়া। তো সেই ক্ষেত্রে আমিও কেন জানি আর না করলাম না। ওই জিনিসটা আমার এতটুকু লোভ লাগছে, লোভটা আমার এইটাই ছিল যে আমার ছেলের একটা ইয়ে হবে, বাবা হবে, এই সুখ। সে আমার সাথে সে আলাদা, সেই ফার্স্টে যে 7-এ থাকতে যার সাথে কথা হয়েছে নাইমের সাথে, ওর মতো ও সেভাবে আমাকে দেখাইতেছে যে আমরা এইভাবে আলাদা থাকবো, স্বপ্ন দেখাচ্ছে। হ্যাঁ, তো ওই স্বপ্নগুলো আমার কেন জানি একটা লোভ হয়ে দাঁড়াইলো আমার মাথার মধ্যে, সেটা যে ঢুকছে আর বের হয়নি। তারপরে এখন এভাবে করতে করতে হঠাৎ করে একদিন বাসা থেকে জানি কি হয়েছে, আমি বাসায় বলতেছি যে মা আমি বাসায় শ্বশুর বাড়ি যাইতেছি, কাপড় চোপড় গোছাইছি, গোছানোর পরে ও বলতেছে যে কোথায় তুমি? আমি বাসায় যাবো এখন, ওর দাদির বাসায়। পরে বলছে আমি এখানে আমার একটা ফ্রেন্ড নিয়ে আসছি, তুমি মানে রাসেল বলছে এটা। হ্যাঁ, 3 রাস্তার মানে ওইখানে ওই রাস্তার মোড়টা হচ্ছে 3টা, আমার বাসায় যাওয়ার 2টা মোড় আর ওর মানে ও যেখানে দাঁড়াচ্ছে ওই আরেকটা মোড়। তো ওইখানে দাঁড়ায় থাকার পরে ও বলতেছে বাসা যায় কি করবা, চলো আমরা জায়গা। তো আমি কোনো কিছু ভাবলাম না, আর বাসা থেকেও ওরকম কিছু প্রিপারেশন নিয়েও আসিনি। আমি বলছি ঠিক আছে, মানে আমারও জানি কিরকম একটা লাগছে যে ঠিক আছে চলো দেখা করি, আমি দেখা করি কি। ও দেখা করার পরে বলছে যে বাসা যায় কি করবা, চলো জায়গা, আমরা তোমাকে নিয়ে যাই। আমি আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভাবলাম না। মানে কোথায় নিয়ে যাবে? সে আমাকে নিয়ে যাবে যে যেভাবে, আমি কিচ্ছু জানি না। আমিও কেন জানি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে, ও যে একটা সিএনজি নিল, ওই সিএনজিতে আমি উঠলাম, উঠে ওর সাথে আমি চলে গেছি। এটা হচ্ছে বিকালে রওনা হয়েছে। আপনার বাচ্চা কোথায় তখন? আমার সাথেই আছে। আপনার ছেলেটা আপনার সঙ্গে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আসবো এই কথা বলে আমি আসলাম। আচ্ছা, ও সবকিছু জানতো আপনার? হ্যাঁ, সব। আচ্ছা, কোথায় যাচ্ছেন কি করতেছেন সবকিছু জানতো? ওকে, তারপর? তো এরকম ওর সাথে গেলাম, যাওয়ার পর রাস্তাতে আমি বলছি আচ্ছা বাসায় কোনো সমস্যা হবে না। পর বলছে বাসায় যেখানে যাবা সেখানে যা ফোন অফ করে দিলেই হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ফোন অফ করে দিবে, এখন গেলাম। ও ইয়েতে উত্তরায় থাকতো, তো সেখানে গেলাম। যা আপনি আগে থেকে সবকিছু জানতেন না? না, কিছুই আপনাকে টাচ দেয়নি? না, ও বলছে চলো জায়গা, আমিও কেন জানি চলে গেছি, কোনো কিছু ভাবিনি আগ দিক পিছে। তো আমি গেলাম, যাওয়ার পরে বলছে যে আমি একটা রুম ভাড়া করছি, এখানে উঠি চলো। তো উঠি, আমার শুধু আমার মানে কাপড় চোপড় যায় আমার ছেলেরও, আর আমি তো জানতামই না যে এখানে আসতে হবে বা কি, ওরকম প্রিপারেশনও ছিল না। ওইখানে বাড়িওয়ালারে বলছে যে ভাবি আমরা তো বাবার বাড়ি থেকে রাগ করে চলে আসছি, মানে আপনাকে বউয়ের পরিচয় দিছে আর কি? হ্যাঁ, না আমাকে না, বাড়িওয়ালাকে। তো ওই বাড়িওয়ালা মহিলা বলছে আচ্ছা ঠিক আছে থাকো, সমস্যা নেই, আমাদের বাসায় এই যে রুমটা খালি, ওই রুমে একটা চৌকি ছিল, তো এইটাতেই থাকো, পরে আস্তে ধীরে সবাই না, যেহেতু রাগ করে এসে বসছে এখানে তো আর কিছু করার নেই। তো আমি ওই বাসায় ছিলাম, ও সেই রাত্রে সারা রাত ছিল আমার সাথে। সকালে যাওয়ার সময় আমাকে বলছে ফোন চালু করবা না, বাসায় থাকো, আর আমার একটা ফ্রেন্ড তোমার যা লাগে আয়েশা একটু পরে পরে জিজ্ঞাসা করবে, দিয়ে যাবে, আর আমাকে ফোন দিবা না তুমি। দাঁড়ান, আমার কাছে মনে হচ্ছে যে সামহাউ ইটস ভেরি ভেরি রং ডিসিশন ইন লাইফ। একটা যেটা হচ্ছে যে বিআই তো সম্পর্কে ছিল, আপনি আগে থেকে জানতেন, তার মানে ওনার সঙ্গে যে আপনি গেলেন, আপনি মনে করেছেন যে আপনি পুরো সংসারটাই চেঞ্জ করে ফেলতেছেন, তাই কি? না, তখন ওইটাও আমার মাথায় আসে নাই তখন। তাহলে কি মানে ওই যে ফার্স্টে ও ফোনে কথা বলতো যে আমরা সংসার করবো এভাবে সেই না, কিন্তু কোনো একটা জায়গায় যাচ্ছেন, ওর সঙ্গে মিট করবেন, একটা পার্সোনাল টাইম না, মিট করাও না, জাস্ট বাসা থেকে যাওয়ার আগে ওকে ফোন দিছি যে আমি আজকে বাসা যাব। তো আপনি তো ওখানে থাকছেন, ডিসিশন নেওয়ার একটা বিষয় ছিল যে আপনি ওখানে স্টে করছেন, আপনি আছেন, তো এতক্ষণের মধ্যে তো নিশ্চয়ই আপনার মনে হয়েছে যে কি আমি এর সঙ্গে মানুষের সঙ্গে থাকবো আজীবন, নাকি আমি বাসায় ফিরে যাব? কি না, তখন আমার মাথায় ওইটা আসে নাই। তখনও আসে নাই? না। কি বলেন আপনি? এটা তো মানে অযৌক্তিক, মানে চরম পর্যায়ের অযৌক্তিক একটা বিষয় হয়ে গেল না? হ্যাঁ, তো তারপরে এখন ও বলছে আমাকে ফোনও দিবা না, ফোন তোমার অফ রাখবা, আমার ফ্রেন্ড আয়েশা তোমাকে যা দেওয়ার। বাচ্চার বয়স কত তখন? তখন 1.5 বছর হবে। 1.5 বছর? মানে আপনার শ্বশুর বাড়ির লোকজনও জানে না আপনি কোথায় আছেন, আপনার নিজের বাড়ির লোকজনও জানে না আপনি কোথায় আছেন। এটা নিয়ে যে ভয়ঙ্কর রকম একটা বিপদ হতে পারে সেটাও আপনার মাথায়, সেটাও মাথায় আসতেছিল না তখন। এগুলা খুব ক্রেজি ডিসিশন। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি আজকে, জানি না এই কথাটা খুব কমনলি বলাটা উচিত হবে কিনা, কারণ আমি কখনোই এই ধরনের কথা বলি না যে মেয়েরা বা ছেলেরা, কারণ আমি মনে করি এই বিষয়গুলো পার্সন ভেদে ডিফারেন্ট হয়। মানে একটা ছেলের ক্ষেত্রে যেটা হবে যেরকম, সেটা সব মেয়ের ক্ষেত্রেই হবে, বা সব ছেলের ক্ষেত্রে হবে বিষয়টা এরকম না। তবে এটা ঠিক, আমি ব্যক্তি পর্যায় থেকে যেটা অনুভব করেছি, মানে এতদিনের গল্প শুনে,
যে আমার কাছে মনে হয় যে সাধারণত মেয়েরা ইমোশনালি অনেক বেশি দুর্বল, মানে তাদেরকে ইমোশন দিয়ে স্বপ্ন দেখিয়ে তাদের কাছ থেকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ খুব সহজেই নিয়ে নেওয়া যায়। এবং এই ইমোশনের জায়গাটা, মানে একটা মেয়েকে আপনি সরাসরি ভালোবাসেন এই কথাটা যদি আপনি এভাবে বলেন তাহলে সে পছন্দও করতে পারে অপছন্দও করতে পারে, কিন্তু যদি তার জন্য দিনে 5টা কবিতা লেখেন তাহলে এই মেয়েটা আপনাকে পছন্দ না করলেও আপনাকে না বলার ক্ষেত্রে অন্তত 10 বার চিন্তা করবে। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে। সো এই জায়গাগুলো খুব উইক সাধারণত কমনলি মেয়েদের ক্ষেত্রে। এটা নিয়ে খুব বড় বড় দার্শনিকদের খুব চমৎকার সুন্দর কথা আছে, কিন্তু আমার মনে হয় যে তারপরও একটু সেকেন্ড থটটা থাকা উচিত। দেখুন, এই ভদ্রমহিলার সংসার আছে, সব কিছু আছে, এই ছেলেটার সাথে তার কোনো ফিউচার কোনো প্ল্যান ছিল না। সেই অবস্থায় সে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা রাতে স্টে করছে এবং সেখানে রেখে দিয়েছে তাকে, ঠিক আছে তুমি ডোন্ট টেক এনি ডিসিশন যে যাবা না, ফোন বন্ধ রাখো, কি একটা অবস্থা। যাই হোক, তারপরে আমি তখন আমার মাথায় আসে না। ও মানে যখন ফোনে কথা বলতাম তখন ও আমাকে বলতো, এভাবে তো বলছে যে অনেক কষ্ট পাইছে বা কষ্ট করতেছে। আপনাকে বললো যে ফোনটা বন্ধ রাখার জন্য, আপনার ওখানে নাইট স্টে করার পরে আপনারা বললেন যে ফোনটা বন্ধ রাখার জন্য, তারপর আপনি কি করলেন? তারপর ও চলে যায়। হ্যাঁ, রাসেল চলে গেল। তারপর হ্যাঁ, যাওয়ার পরে ওর ফ্রেন্ড সকালে আসে না, সম্ভবত 10টা-11টা বাজে আসে। ফ্রেন্ড কেন আসবে? ওই যে ফ্রেন্ডের কাছে বইলা দিছে যে কিছু লাগলে দিও যায়। আচ্ছা, ওকে। তারপর তো এগুলা বলছে। রাসেল কি করতো? পেশায় কিছু করতো না শুধু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো? না, পড়াশোনা করার সাথে সাথে ও একটা জব করতো। আচ্ছা, ওকে। তো জব করার পরে এখন আমাকে বলতেছে যে করছে, ওর ফ্রেন্ড আসছে। তারপরে ওর ফ্রেন্ড এসে বলে যে ভাবি কিছু লাগবে আপনার? তো আমি বলছি যে না, আমার কিছু লাগবে না। তার আগে আরেকবার ও আমাকে ফোন দিতে না করছে, তারপর আমি ওরে ফোন দিছি যে আমার না খুব মাথা ব্যথা করতেছে, তুমি কখন আসবা? বলতেছে যে তোমাকে না বলছি ফোন দিতে না, তুমি আমাকে ফোন দিবা না, এখানে অনেক খারাপ একটা সময় যাইতেছে, তোমার ফ্যামিলি তোমাকে খোঁজাখুঁজি শুরু করছে, করো। প্ল্যান কি ছিল আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, রাত্রে ও বলছে যে আমরা কিছুদিন পরে সব স্বাভাবিক হইলে বিয়ে করব। ও ওকে। তারপরে এখন স্বাভাবিক হওয়ার আগেও আমাকে এই কথা বলছে, তখন আমার খুব খারাপ লাগছে। তো খারাপ লাগছে, এই জন্য আমি আর কিছু বললাম না। ওর বন্ধু আসছে, আমি বলছি না, আমি কিছু খাবো না। ও আমার ছেলের শুধু একটা জুস কিনে দিয়ে যায় ওর ফ্রেন্ড। তো ওই জুসটা ছেলেটা খায়, সেদিনও সারাদিন আসে না, তার থেকে ধরে আর ও আসেই না বাসায়। তো বাড়িওয়ালা বলতেছে তো তোমার ঘরে কি আছে, কি খাইতেছো? ছেলেটা গেছে, এভাবে আসে না। আমি ও একটু ব্যস্ত কাজের জন্য। ও আমাকে সব শিখিয়ে দিছে যে বাড়িওয়ালার এভাবে বলবো, আমরা কিন্তু এগুলো বলছি ফাইসা যাবো, কিছু বলবা না। তো আমিও বলছি যে একটু কাজে ব্যস্ত, আসতে পারে নাই। তো বাড়িওয়ালা আমাকে নিয়ে ওর কাছে, তো আমি 4-5 দিন ছিলাম। বাড়িওয়ালা 3 দিনের দিন আমাকে একটু ভাত দিছে, যে বুকের দুধ খায় বাচ্চা, তুমি না খায় থাকবা কিভাবে? তো আমি ওই একবেলাই ভাত খাইছি। ভাত খাওয়ার পরে ওর ফ্রেন্ডও আর আসে নাই, আর ছেলের ওইখান থেকে একটু কিছু খাবার খাওয়াইছিলাম, ওই ছিলাম। তো থাকার পরে আমি আমার বাসা থেকে খোঁজ নিতে আমি আবার আমার ফোনে যার নাম সেভ করছি, তো আমার একটা দেওর দেখে ফেলছে। তো বলছে ভাই, উনি দেখলো কিভাবে? ওই যে ফোন দিত অনেক শ্বশুরবাড়িতে থাকতেও। না, সেটা তো আপনি তো তখন ওই বাসাতে আছেন, তখন তো আপনি সিদ্ধান্ত নেন কি করবেন না করি নাই, কিন্তু বাসায় তো আসা যাওয়া হইতো শ্বশুর বাড়িতে। ওইখান থেকে আপনি আবার আসতাম যাইতাম এরকমই, কিন্তু বেশি বাসায় থাকতাম। আপনাকে তো লোকজন খুঁজতেছে, তো আপনি শ্বশুর বাড়িতে আসলে তো আপনাকে আটকে ফেলবে। না, তখন না, আগের গল্প যাওয়ার আগে। হ্যাঁ, যাওয়ার আগের গল্প বলছেন আপনি? হ্যাঁ, মানে আমার দেওর দেখে ফেলছে। তো ও এভাবে মেজো ভাই জানা ফেলছে যে ভাইয়ের ইয়েতে গেলাম, জানা ফেলছে। জানার পরে ওনারা বলতেছে যে এটা কি করলাম, এই সেই, আমাকে ওইখান থেকে নিতে আসছে। তো আমি বলছি যে আমি যাব না। পরে ভাই বলতেছে যে ভাই আর তার শ্বশুর আসছে, যে তুমি যা চাবা তাই হবে, যদি ওরে বলো শাস্তি দিবা তাহলে আমি শাস্তির কারে শাস্তি দিবে? রাসেলকে? হ্যাঁ, ভাবির বাবা বলতেছে যদি ওকে শাস্তি দিতে চাও তাহলে আমি সেটাতেই একমত হমু, আর যদি বলো ওর সাথে সংসার করবা, কিভাবে করবা সেটা আমি করাই দিব। তো আমাকে ওইখান থেকে নিয়ে আসলো। এদিকে আবার ও আয়সা পড়ছে। তখন বাড়িওয়ালা সব বুঝে গেছে যে ঘটনা কি, নাকি তখন বাড়িওয়ালা বুঝে নাই? হ্যাঁ, বুঝে গেছে। আচ্ছা, তো বুঝে গেল। তো উনি অতটা করে নাই। তারপরে আসলাম, রিক্সায় উঠছে। আমি ভাবছি যে ভাই আর ভাবির, তখন আমার ভাইয়ের বন্ধু আর ভাবির আব্বা, এই 3 জন, আর আমি আর ও, তাইলে এক রিক্সাতে 2 জনেই উঠতে পারি। ও আমার সাথে আসলো না। যখন আমরা একটা আপনাকে গিয়ে ধরেছে কি, মানে তখন আপনার এই ছেলেটাও ছিল, রাসেলও ছিল আপনার সঙ্গে? না, তখন ও ছিল না। ও জানতে পারছে। জানতে পারার পরে ভাইয়ারা গেছে আমাকে আনার জন্য। তো আমি ভয় পাইছি। আমার ভাইদের অনেক আগে থেকে, মানে বিয়ের আগে থেকেই তো ভয় পাই, তখনও ভয় পাইতাম। তো আমি মনে করছি যে আমি গেলে না আমার না মাইরেই ফেলবে, সেজন্য। তো ওই ভাবির বাবা
বাবা বলছে মা তোমার গায়ে একটা টোক্কাও পড়বে না, কিছুই হবে না, তুমি যাও। না কিন্তু রাসেল আপনাকে এখানে রিকশার ব্যাপারটা আসতেছে কেন? ওকে আপনি পেলেন কোথায়? ও নিয়ে আসছে যে আমি অমুক জায়গায় রাখছি, ও স্বীকার ও করছে। আচ্ছা, ওই নিয়ে আসছে, হ্যাঁ, ও ছিল না স্বীকার কিন্তু ও করছে। আসছে আপনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ। তারপর? তো স্বীকার করার পরে করছে, আমরা ভাইয়া সিএনজি নিয়েছে, সিএনজি নেওয়ার পরে আমাকে সরাসরি বাসায় আনে নাই। না আনার কারণে আমার আপার বাসায় রাখছে। এদিকে আবার আমার ছেলের বাবা বিদেশ থেকে আসছে, যে এরকম ঘটনা, ও অনেক কষ্ট পাইছে সেজন্য আসছে। আসার পরে আমাকে না দেখতে পায়া সেও বাসায় অনেক ঝামেলা করছে। তা আমার বড় আপার বাসা থেকে আমার নিয়ে আসছে, তারপরে ওই আপার বাসা থেকেও আমাকে নিয়ে আসছে। নিয়ে এসে আমার বাবার বাড়িতে রাখছে আমাকে। তো আমার বাবার বাড়িতে রাখছে আমাকে, একটা রুমের মধ্যে রাখছে, রুমের মধ্যে কিছু নাই, বাইরে ওনারা তালা দিয়ে রাখছে। মানে ও আসলে, আমার ছেলের বাবা আসলে ওর সাথে দেখা করতে দিবে না, কিছু না, এই জন্য এইভাবে মানে কিছুদিন গেল বলতে আমি যে রুমের মধ্যে ছিলাম আমাকে কোনো খাবার টাবার আমাকে আমার মা দেয়নি। আর ভাবিরা রাগ, যে ভাবির ভাইয়ের সাথে গেছি, এখানে মা হয়তো বা ভাইয়েরা হয়তো কিছু বলছে, তোর ভাইয়ের সাথেই গেলো, সেজন্য দুইটা ভাবি বাসায় ছিল, দুটার সাথেই আমার কিছু হয় নাই, কিন্তু তারা আমাকে কোনো খাবার দিবে না। আমার বাবা মা তো আমাকে বিয়ে দিয়েই তারা আলাদা বাচ্চাটা কোথায় তখন? আপনার ছেলেটা কোথায়? আমার ছেলেটা মার কাছে, আমার কাছেও দেয় নাই, আমাকে একটা ঘরের মধ্যে আটকে রাখছে। আটকে রেখে ওর সাথেও দেখা করতে দিবে না, আর তারা খাবারও দেয় না। তো ওইখান থেকে আনার পরে 4-5 দিন পরে আমার মানে আমি দরজাটা একটু খোলা পাই, গোসল করবো বলছি, এই জন্য। তো বাইরে গেছি, বাইরে যাই আমি একটা পাশের বাড়ির ভাবিরে বলতেছি, সে ভাড়া থাকে, বলি কি ভাবি আমার একটু ভাত দেন, আমার খুব ক্ষুধা লাগছে। এই 10 দিনে আমাকে উনি কয়টা ভাত দিল, এই 2 বেলা ভাত খেলাম। তো ভাত খাওয়ার পরে আস্তে ধীরে মানে আমার শ্বশুরবাড়ি থেকে কেউ মানবে না, আর বাবার বাড়িতেও বলতেছে যে কেউ করবে না, ওর কাছে দিবে না, হয়তো ও নিলে সুখে রাখবে না, বা দেখা যাইতেছে আরেকটা বেবি টেবি পেটে দিয়েটে তারপর তারা মানে রাজি হবে না। এগুলো মানে তাদের অন্যরকম মন মানসিকতা, আমার হাজব্যান্ড আমার সাথে খারাপ কিছু করবে, দিবে না। এভাবে সব স্বাভাবিক হবে, ও স্বাভাবিক করতে চাইছে, কিন্তু শ্বশুরবাড়ি কেউ হইতেছে না, আর বাপের বাড়ির থেকেও ওনারা করতেছে না। আমার ভাইয়া বলছে যে তুমি কি করতে চাও, হ্যাঁ তুমি যদি চাও তাহলে ওর সাথে ওর কাছে দিব, আর যদি না চাও তাহলে দিব না, ওর সাথেই আমি রাসেলের সাথেই বিয়ে করাই দিই। তো এগুলো বলছে, তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখি। এখন আমার হাজবেন্ড দেখি আমাকে ধইরা অনেক কান্না করতেছিল। আপনার হাজবেন্ড এসে? হ্যাঁ। কেন কান্না করতেছে? যে মানে কান্না করতেছে, আবার বাসায়ও রিকোয়েস্ট করছে যে ওর সাথে আমার একটা রাত থাকতে দেন, ওর সাথে আমার কিছু কথা আছে, ও যদি জায়গা আমার ছেড়ে তাহলে যাবে। ও আজ হাজবেন্ড এটা বলতেছে? হ্যাঁ। আচ্ছা। তো আমার সাথে ওই রাত্রে ছিল, থাকার পরে বলতেছে যে তুমি যদি চাও আমাকে এখন বলবা, আমি নিজে যাই ওর হাতে সব তোমার করে দিয়ে আসবো, আর যদি না চাও তাহলে আমি আমার কাছে রাখবো, এটা তোমার সম্পূর্ণ ডিসিশন। তো আমি ওর কাছে জামগা, তখন আমার মাথায় আসে না কিছু, আমি ওর কাছে জামগা। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তোমার ওর হাতে আমি তুইলা দিব। এই কথা বলার পরে ওর নাম্বারটা নিয়ে আবার আমার হাজবেন্ড ওর সাথে দেখা করছে, সেটা আমাকে পরে বলছে। বলার পরে বলতেছে যে ও সব বইলা দিছে ওর সাথে, যে আমি একটা মানে সম্পর্কে জড়াইছিলাম, এক রুমে আমরা 2 জন ছিলাম, আমি এটা আমার হাজবেন্ডের কাছে অস্বীকার করছি, ও সব বলছে। তো বলার পরে আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছে, তো আমি বলছি যে না এরকম কিছু হয় নাই। ও বলতেছে যে আমি জানি, তুমি বললে সমস্যা নেই, তারপরেও জানার পরেও আমি তোমাকে মানবো, তোমার গ্রহণ করবো। আমি এখন জানা ফেলছে, আর কিছু বলার নেই। আর ও এমনভাবে উদাহরণ দিছে যে মানে ও অবিশ্বাস করার মতন কিছু না, আমার হাজবেন্ড অবিশ্বাস করবে না এরকম। ও আমাকে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু ও যা যা বলছে মানার পরে ওর ফ্যামিলি থেকে বলছে তোকে ত্যায্যপুত্র করে দিব, মানে যদি বিয়ে করিস। হ্যাঁ না, ওকে যদি রাখোস, আমাকে যদি রাখে, ছেলে আমারটা নিয়ে, কিন্তু ওরা রাখা যাবে না। তো হাজবেন্ড কি বললো সবকিছু জানার পরে? হাজবেন্ডের কথা কি ওইটাই ছিল যে ওই নিবেই আমাকে, মানে বলছে না তুমি আমার কাছেই থাকবে? হ্যাঁ। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমাকে ফ্যামিলি থেকে ও জিজ্ঞেস করছে তুই কি করতে চাস, আমি কিছু আমিও ওর সাথেই থাকবো, আমার হাজবেন্ডের সাথে। কারণ আমার মা কান্দে আর বলে যে তুই আমার নাতিটার এতিম বানায় ফেলবি। ও আচ্ছা, মানে শেষ পর্যন্ত আপনি ডিসিশন নিলেন আপনি হাজবেন্ডের সঙ্গেই থাকবেন? আচ্ছা। তো এইভাবে থাকলাম। আর ছেলেটার কি ডিসিশন ছিল? রাসেলের কি ডিসিশন ছিল? ওর কোনো ডিসিশনই নাই।
আর ইয়াও নাই, কিছু বলছেও না, না ও গেলেও আমাকে- সমস্যা নাই, না গেলেও সমস্যা নাই। না আমি ওর একদিন ফোন দিছিলাম এই গ্যাঞ্জামের মধ্যে যে কি করতে যাও, আসো আমাকে এসে নিয়ে যাও। ও বলছে যে দেখো ফ্যামিলি কি করে, মানে ওর কেমন যেন একটা অনিচ্ছাকৃত জিনিস জন্মায় গেল ওর কথাতে, আমি বুঝতে পারলাম। বা দিন শেষে কি হলো, একটা কেলেঙ্কারি হয়ে গেল, চারপাশের এলাকায় একটা কেলেঙ্কারি হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো? তারপরে এখন আমি বাপের বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে আমাকে নেয় না, নিবে না। বাপের বাড়িতে থাকার সময় কি দেখা যাইতেছে, বাসা থেকে বের হয়ে চারপাশের ভাড়াটিয়ারাও এখন বলতেছে কিরে কবে আসলি, মানে কেমন যেন কেমন একটা কেমন চোখে তাকায়, খুব হ্যাঁ। স্বাভাবিক, খুব স্বাভাবিক। হ্যাঁ। এগুলা অনেক ধরনের অনেক কথা অনেকে বলে। আমার বান্ধবীরা একটার বিয়ে হয়েছে, অন্য সব বান্ধবীরা ইনভাইট করছে বাট আমাকে করে নাই। আমারে বলতেছে কি করলি এগুলা, এটা বলছে জাস্ট এতটুকু না, আমার অনেক লজ্জা লাগছে। তারপরে আমি স্কুলে থাকাকালীন একজনের সাথে কথা বলতাম, কথা বলতে কি মানে একটা প্রেমের অফারের মতনই প্রেম করতাম। তো ওইটা কিছুদিন কাটতে না কাটতে 6-7 মাস বা 1 বছর পরে ওই ছেলের সাথে আবার যোগাযোগ হয়। রাসেলের সাথে নাকি না, না, স্কুলে? না, সেটা আরেকজন স্কুলের। এখানে একটা কথা বলি আমি আপনাকে নাদিয়া, সেটা হলো যে আপনার হাজবেন্ড এত কিছুর পরেও যে আপনাকে মেনে নিল জি। এবং কোনো ধরনের কোনো টর্চার করেনি, কিছু করেনি, না। তখন কি মানুষের প্রতি আপনার কিছুটা হলো রেসপেক্ট বা ভালোবাসার জন্মানোর কথা না? আপনার এত বড় একটা মেজর তখন মিস্টেক, আমার ওরকম কিছু হয় নাই। মানে ওই বুঝিনি নেই আপনি জিনিসটা, না, যে সে না। কত বড় স্যাক্রিফাইসটা করলো, হ্যাঁ, মানে এটা বুঝিনি বিষয়টা। নেই। কারণ এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা সম্মানের ব্যাপার সামাজিকভাবে, যে তার ওয়াইফ এরকম একটা জায়গায় ভেগে গেছে, এরকম জায়গায় স্টে করেছে এবং তারপরেও সেই জিনিসটা মেনে নিয়েছে। তো আপনার বোধহয় এই জিনিসটা রিয়েলাইজ করাটা উচিত ছিল মানুষ হিসেবে। যাই হোক, তখন আপনি আমার সেটা করেন। মাথায় কোনো কিছুই আসে না। তো ওই যে ছেলেটার আমি সঙ্গে কি- আপনি কথা বলছিলেন? হ্যাঁ, আবার কিছুদিন যেতে না যেতে ওই ছেলের নাম কি ছিল? ওই ছেলের নাম নাসির ছিল। নাসিরের সঙ্গে কথা বলা শুরু হ্যাঁ, করলেন, নাসিরের সাথে- রাসেলকে ভুলে গেছেন তখন? হ্যাঁ, ওকে। রাসেলকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে বলছি যে কেন করলে এগুলা। পরে বলতেছে যে আমার একটা শোধ নেওয়ার ইচ্ছা ছিল, সেটা আমার ইয়াটা পূরণ হইলো। আমি কিসের শোধ? পরে বলতেছে তোমার ভাবির বাবা মা আমার সাথে যা করছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, ওইটা আমি একটু করে দিলাম যে এখন তো আমার বোন সুখে থাকবে না। তা আমি বলছি, ধারণাটা ভুল তোমার, আমি যা হওয়ার আমার হয়েছে, তোমার বোন সুখী আছে। তো ওর প্রতিশোধ নেওয়ার কথা ও আমাকে বলছে, এটা ডিরেক্টলি আর কি বলবে। তারপরে দ্যাটস হিজ চ্যাপ্টার, এটা তো ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে আপনার জায়গা থেকে আপনি কি করেছেন সেটাই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে ওই কিছুদিন যাওয়ার পরে আমি নাসিরের সাথে কিছুদিন কথা বললাম। ওই নাসিরও যেহেতু একজনের সাথে চলে গেছে, ও ওই চোখে আমাকে দেখলো, মানে ও যে তোমার বিষয়টা হাজবেন্ড তো জেনে- বাহিরে, হ্যাঁ। তোমার এটা শারীরিক চাহিদাটা তোমার থাকতে পারে। এই আস্তে আস্তে কথা বলতে বলতে একদিন কারেন্ট চলে গেছে, ও বলতেছে যে আমি তোমার বাসায় আসি। আমি বলছি না, আমার বাসায় আসা যাবে না। কেন আসবা? পরে বলতেছে না আসি বলে ওই আপনার বাসায় কি আর কেউ থাকতো না? আপনার হ্যাঁ। শ্বশুর শাশুড়ি আর কেউ না, থাকতো না? তখন বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে আমাকে মানে নেই। ও, এরপরে শ্বশুর বাড়িতে মেনে নেয়নি আপনাকে, না। কিন্তু আপনার হাজবেন্ড ঠিকই মেনে নিয়েছে আপনাকে। ওকে, ইন্টারেস্টিং। তারপরে কি মানে ওইখান থেকে আসার পর ও 1 মাস পরে চলে যায়। ও যাওয়ার দিন আমাকে বলে না, পরে বলে কি ভালো থাইকো। আর আব্বা তো কথাই বলেনি ওর সাথে। মারে বলছে যে আমি হয়তো 1 বছর ওর খরচ দিতে পারবো না, এটা আপনারা করে নিয়েন, কারণ আমার বাসা থেকে অনেক ঝামেলা হয়েছে, কেউ দিবে না খরচ। 1 মাস যাইতে না যাইতে আমার মা আমাকে অনেক মানে একদিন খুব মারছে আমাকে, যে তোর হাজবেন্ড টাকা দেয় না কেন, কি কাটটা খাবি, এগুলো নিয়ে আমার অনেক মারছে আমার মা। এই বিয়ের পরে গায়ে হাত তুলতো? বিয়ের পরে কি ওইখান থেকে আসার পরে আমার হাজবেন্ড কেন টাকা দিচ্ছে না? এগুলো তো অন্যায়, চরম অন্যায়। যাই হোক, তারপর তো ওরে আমি আবার আমি যতই অন্যায় করি যাই করি, ওই কয়েকটা মাসে আমি ওরে সব কিছুই বলতাম। আমার বাবা সবাই আমাকে বলতো যে হাজবেন্ডের সব কথা বলতে হয় না, কিন্তু আমি ওরে সব বলতাম। বলার পরে আমি যাওয়ার আগে ওরা বলছি যে আমি যদি কোথাও জায়গা তাহলে কি তুমি কষ্ট পাবা। ও তখন ওইটা জিনিসটা সিরিয়াস নেয় নাই। আবার এই বাসায় এগুলো করতেছে আমার সাথে, আমি ওরে কাঁদছি আর বলছি যে দেখো বাসায় এগুলো করতেছে। তারপরেও আমাকে 10,000 টাকা পাঠায় বলে কোন কি দেশে থাকতো সেটাও বলতে চাচ্ছেন না? না। আচ্ছা, পুরো সিক্রেট, ঠিক আছে, বলেন তারপর। তো এই টাকা পাঠানোর পরে বাবা আমার হাতে দেই, আবার নিজে কিছু খরচের জন্য রাখি। তখন তারা খুশি, অনেক খুশি। এখন আমারও ভালোভাবে দিন যাইতেছে, করতেছে। কিন্তু মাঝে মারলো বা সবাই বাসা থেকে বের হইলেই কেমন যেন একটা চোখে দেখে, আবার হচ্ছে গিয়ে খারাপ ব্যবহার করে আমার সাথে সবাই। মানে আমার জগৎটাই যেমন অন্ধকার ছিল, হাজার আলো থাকলেও আমি আলো পাই নাই।
তারপরে ওই ওর সাথে কথা হয়, পরে বলতেছে এত কষ্ট করে কি থাকা যায়, সে তো আবারও ফার্স্ট এসে আমার সাথে কিছুদিন কথা বলার পরে আমার বাসায় একদিন কারেন্ট চলে যায়। কারেন্ট যাওয়ার পরে ও বলে যে আমি তোমার বাসায় আসতেছি। আমি কেন আসতেছো? পরে বলতেছে হ্যাঁ, আমাদের এলাকায় আবার কারেন্ট গেলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5-2 ঘন্টাও থাকে, মানে আধা ঘন্টার আগে আসার কোনো সম্ভাবনাই নেই। তো আমি বাসায় শুয়ে রয়েছি, ও আমাকে এই কথা বলছে যে দরজা খোলা রাখো। কোন রুমে থাকে আমি সেটা সে জানতো। বাসায় কিন্তু ভাড়াটিয়ারা ছিল, 2 ভাইয়ের বউ ছিল, বাবা মা ছিল, সবাই ছিল। তো কারেন্ট যাওয়ার পরে ও আসার পরে আমার ওর সাথে আরেকটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পরে তারপর আমি কেন জানি আমার এই জিনিসটা আমার ঘৃণা লাগছে। ওই মানে রাস্তার সাথে যেটা হয়েছে ওইটা তো আমার ইচ্ছা হোক আর যাই হোক, যেভাবে হোক হয়েছে, বা কিছুটা আমার ইচ্ছাও ছিল যে তার সাথে সংসার করবো, কিন্তু এটা কি হইলো? পরে আমি আর মানে ছেলে মানুষ কেমন যেন একটা ঘৃণার চোখে দেখছি যে এটা কি, ছেলেরা কি সবাই এরকম? ও দিল ধোকা, ও এই কথা বলতেছে, এই কথা বলে আবার এরকম করলো। তারপরে এমনি আবারও কিছুদিন যায়, ভাইয়েরা তো কেউ কথাই বলে না, আব্বাও কথা বলে না, মা 2-একটা বলে না, মানে আবার আমার ঘর থেকেও বের হইতে দেয় না। আগে তো গেটের বাইরে যায় বসতে পারতাম, এখন গেটের বাইরে গেলেও ভালো মানুষও যা বলে, খারাপ মানুষও তা বলে, এই সব একই। তারপরে এরকম কিছুদিন যাওয়ার পরে আবারও আমার হালকা পাতলা এক আন্টির বাসায় যাইতাম, বাসা থেকে 5 মিনিট দূরে আন্টির বাসায় আসা যাওয়া করতাম। ওই এক আন্টির ছেলে আবার আরেক আন্টিরে মানে একটা ইট দিয়ে মাথা ফাটা ফেলছে। তো এখন আন্টি, আমার যে আন্টির ছেলে, নাসিরের সঙ্গে ওই সময়টা থেকে আপনার যোগাযোগ থাকতো? এরপর আমি বন্ধ করে দিয়েছি যোগাযোগ, আমার ঘৃণা লাগছে ব্যাপারটা, বিষয়টা ভালো লাগেনি, আমি বন্ধ করে দিয়েছেন। তারপরে ওই ইয়ে করলাম, আন্টি ফোন দিয়ে বলতেছে তুই তো আসোস, তোর তো হাজব্যান্ড কাছে নেই, তুই দৌড়াইতে পারবি, তুই একটু তোর আন্টির ডাক্তার দেখা, যা টাকা লাগে ওরাই দিবে। তো আন্টির একটা হসপিটালে দেখাইলাম। তো ওই আন্টির হাজব্যান্ডও বাইরে ছিল। ওই আন্টিটা বলতো কি যে মা, জীবনে এনজয় ছাড়া আর কোনো কিছু না, যত এনজয় করবা তত মজা পাবা, কিন্তু কষ্টরে ধরে রাখলে বা কিছু করলে তুমি কোনো দিনের সুখ পাবা না। সে আমাকে এগুলো বলতো। পরে ওই হসপিটালটা আবার আন্টির একটা ছিল কি, যতটা রোগী নিয়ে দেবে তার পার্সেন্টেজ আছে। তো আন্টি ওই ডাক্তারের সাথে যোগাযোগ করতো, ডাক্তারও বলতো যে করছে, আন্টি আপনার ভাগ্নিটারে তো ভালো লাগে, তো ভালো লাগলে কথা বলো, আন্টি নাম্বারটা দিয়ে দিছে। তো উনি আমার সাথে কথা বলতেছে কিছুদিন পরে বলে কি, আমি বলতেছি যে আমার না একটু মানে কেমন জানি, আমার তো বিয়ের পর থেকেই পেট ব্যথা। তো বলতেছে যে পেট ব্যথা আসো দেখায় দিই ডাক্তারে দিয়ে। তো আমি গেছি, যাওয়ার পরে বলতেছে উপরে সিস্টারের রুমে আসো, ওনাদের আবার সিস্টারদের আলাদা রুম ছিল কয়তলায়। তো কেন যাব? পরে বলতেছে ডাক্তার আসতে দেরি হবে, কিছুক্ষণ বসো ওইখানে এসে। গেলাম, ওইখানেও সে আমাকে এক প্রকার জোর জবরদস্তি ইউজ করলো এই ডাক্তার। হ্যাঁ, উনি ডাক্তার না, মানে শিখতেছিল, ইন্টার্ন করছে বা কিছু একটা হচ্ছিল। হ্যাঁ, তবে সার্জারি ছিল। তো ওর নাম হচ্ছে পারভেজ। ওকে, ও আমাকে জোরপূর্বক এগুলো করলো। তো আমি কিছুদিন কথা বলি না, আর এই ধরনের কথা তো লজ্জাজনক কথা আন্টিরে বলা যায় না। আমি আন্টিরে কিছু বলি নাই, আর ওরেও কিছু আমি বারবার বলতেছি এটা কি করলেন। তো বলছে যে তোমার হাজব্যান্ড তো বাইরেই থাকে। ও আবার আমার ব্যাকগ্রাউন্ড জানতো না, কিন্তু এইসব করার পরে আমার কেন জানি একটু খারাপ লাগছে। আবারও সে আমার কষ্টের কথাগুলা সব আমি ওরে বইলা দিচ্ছি। তো বলে দেওয়ার পরে বলে কি, আমি তো ওই রাসেল না, আর রাসেলের মতন তোমার ঠকাবো না। তবে বিয়ে করার কোনো প্রতিশ্রুতি দেয়নি আমাকে সে, তুমি আরেকবার কি আমার সাথে রিলেশনটা করবা? তো আপনি এক পর্যায়ে রাজি হয়ে যান। পরে বলতেছে যে তুমি রাজি না হয় কি করবা, সেদিন যা করলা সেটা তো আমার সিস্টাররা সব জানে, সিস্টারদের রুমে যেহেতু হয়েছে। আচ্ছা, আমি স্টোরিটাকে একটু সামারাইজ করে ফেলতে চাই, কিছু কোশ্চেন ওয়াইজ যেতে চাই। আমি বুঝতে পারছি আপনার জীবনে এই জিনিসগুলো খুব দুর্ভাগ্যজনকভাবে ঘটেছে বা যেভাবে হোক আপনার জীবনে এসছে। প্রথম ঘটনার পরে আপনার হাজব্যান্ড আর কোনোভাবেই কি এই ঘটনা তুলে আপনাকে কোনো ধরনের কোনো মেন্টাল টর্চার করা? হ্যাঁ, বলতো, টাকা চাইলে বলতো কি কিসের টাকা, ওরকম ওইখানে গেছো ওগুলা মানে খারাপ কাজ করে এসে টাকা নিয়ে আসো। শ্বশুরবাড়ি মানতো না, বাবার বাড়ি থেকে টাকা দিবে না কেন, ওরকম অসুস্থ হইলে ওষুধের টাকা পাইতাম না, ছেলেরে কিছু খাওয়াইতে ইচ্ছে করলে পারতাম না খাওয়াইতে, সে টাকা নিয়ে খুব ঝামেলা করতো। তো আপনার লাইফে তো এই যে জিনিসগুলো, যে জিনিসটা নাসিরের ক্ষেত্রে হলো বা রাসেলের ক্ষেত্রে হলো, পরে আপনি ডাক্তারের ব্যাপারগুলো, আশেপাশের লোক যাদের সঙ্গেই মিশছেন তারাই আপনাকে কোনো না কোনোভাবে একটা ট্র্যাপের মধ্যে ফেলছে, ফেলে এই ধরনের সম্পর্কের মধ্যে আপনি জড়াই যাচ্ছেন। এরপরে কি এমন
কেউ কি এসছে যে যাকে আপনি সত্যি সত্যি ভালোবেসে ফেললেন এবং তার সঙ্গেও আপনার অনেক দূর পর্যন্ত যাওয়া হয়েছে? হ্যাঁ, সে আসে অনেক পরে, সে অনেক পরে এসছে। জি। তার আগে আপনার সঙ্গে এরকম র্যান্ডমলি এরকম দুর্ঘটনাগুলো ঘটেছে? জি। আচ্ছা, তো লাস্ট যাকে আপনি লাভ করলেন, আমি সেই জায়গাটা একটু আসতে চাই। এ কি আপনাকে সমস্ত কিছু জেনে শুনেই ভালোবেসেছিল? জি। পরিচয় হয় কিভাবে? ওর নামটাও আমি বলতে চাচ্ছেন চাচ্ছি না? না। জি। কতদিন আগের ঘটনা বা কয় মাস আগের? এটা 3 বছর আগের 3 কথা। বছর আগের ঘটনা। ও কি সম্ভবত রাসেলের 16 মতোই সাল। আপনাকে স্বপ্ন দেখাতো? না না, ও রাসেলের মতন স্বপ্ন দেখাইতো না। ও আসছিল ফার্স্টে আমার ভাড়াটিয়ার ভাই, তো এভাবেই আমার হাজবেন্ডের আইডি থেকে কথা তখনও কি বলতাম। উনি আপনার হাজবেন্ড দেশের বাইরে? হ্যাঁ, আচ্ছা। মেয়ের মধ্যে আসে যায় সে এভাবে। তো কথা বলতে বলতে হঠাৎ একদিন মানে সে আমার ব্যাকগ্রাউন্ড জানে, আর জানে বিধেই সে চাচ্ছিল যে আমি ভালো হই সমাজে। আমার যেহেতু দুইটা বাচ্চা আছে, পরে তো আবার আরেকটা মেয়ে হইলো, বাচ্চা দুইটা আছে, চাচ্ছে যে আমি ভালো হই, আমি খারাপের পথে না যাই। তো সেজন্য সে আমার লাইফে আসছে। আস্তে আস্তে এক প্রকার সেও আমার প্রতি ইয়ে হয়ে গেল। আপনার সমস্ত অতীত কি সে জানতো? হ্যাঁ, সবগুলো সম্পর্কের ব্যাপার কি জানতো? হ্যাঁ, যে কার সঙ্গে কোথায় কি হয়েছে সবগুলো A to Z জানতো। জানার পরে সে আপনাকে কি করে, লাভ অফার করে নাকি? না না, এরকম কিছু না। তাহলে বন্ধু? হ্যাঁ। আপনি সেটা এগ্রি করতেন? এতগুলো সম্পর্কে জানার পর আপনার নিজের তো একটা অভিজ্ঞতা হওয়ার কথা যে না, আমি আসলে কি চাই। আপনার জায়গা থেকে আপনি তখন আমি তার কোনো দিকটা যে মানে খারাপ বলবো বা অনিচ্ছা ছিল এরকম কিছু আমার তার কিছু চোখে বা ব্রেনে আসে নাই। হ্যাঁ, খারাপ কিছু উনি এরকম কিছু করেও নাই। উনি সবসময় লড়াই করে গেছে যে আমি কারোর সাথে যেন কথা না বলি। আচ্ছা। হ্যাঁ, মানে আমার আইডি বলেন, ইমো আইডি, তারপর হোয়াটসঅ্যাপ, সবকিছু আইডি সে আমার ইয়ে করে রাখছে, যে চাচ্ছে যে সে কি চাইতো আপনার কাছ থেকে? সে এগুলা কিছু চাইতো না, সে চাইতো জাস্ট আমি ভালো হই। আমি শুধু আমার হাজবেন্ডকে নিয়ে থাকি। আপনার ইনভলভমেন্ট অন্য জায়গাগুলো তখন কি, মানে ব্যাপারগুলো এরকম হয়ে গেছে যে আপনি নিজেও চাইতেন বিষয়গুলো কি এরকম ছিল? না না, আমি কোনোটাই চাইনি। ভালো হই বলতে কি আপনাকে ব্লক করতে চাচ্ছিল বিভিন্ন জায়গাগুলো থেকে, যাতে আপনার কাছাকাছি কোনো খারাপ মানুষ না আসতে পারে। তো এটা সে কেন চাইবে? তার ইন্টারেস্টটা কি? সে কেন চাবে এটা জানি না, বাট তাকে বলি, সেও বলে যে আমিও জানি না, কিন্তু আমি চাই যে তুমি ভালো হও। তুমি তো আল্লাহর একটা বান্দা, আমি চাই তুমি ভালো হও। তার সর্বশেষ এই রিলেশনশিপটা শেষ পর্যন্ত কোথায় গেল? ভালো হওয়ার জায়গা থেকে সে আপনার সাথে এখনো কি আছে নাকি চলে গেছে? এখনো চলে যাওয়ার মতনই কিছুটা, কিন্তু সে বলতেছে যে আমি 3টা বছর লড়াই করলাম, আমি অনেক কষ্ট করছি। আমার এরকম লাইফ থেকে আমি কারোর সময় মানে আমি ভবিষ্যতে আমার ওয়াইফকে দিতে পারবো না কি জানি না, কিন্তু আমি চাচ্ছি যে তোমার সময় দেয়। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না। তাহলে সে কি চায়? তার উদ্দেশ্য একটাই, আমি যেন কারোর সাথে কথা না বলে আমার হাজবেন্ডকে নিয়ে আমি থাকি, আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখী হই। ভেরি ইন্টারেস্টিং। তো তার সঙ্গে আপনার কোনো ধরনের কোনো অনৈতিক সম্পর্ক হয়নি? হইছে। তাহলে কি দাঁড়ালো? নাও আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে প্রিয় শ্রোতা, এই সবগুলো গল্প সামারাইজ করে। না, আমি জানি এই স্টোরিটা প্রচার হওয়ার পর আপনারা অনেকে গালমন্দ করবেন, তবে আমি বলার আগে কিছু কোশ্চেন ওনাকে করে আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এভরি গার্ল, সবার জন্য ইম্পর্টেন্ট। আজকে এই জিনিসটা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা একদম স্টোরি শোনা বা আপনার নিজের জায়গা থেকেও আপনি হয়তো অনেকখানি রিলেট করতে পারবেন যে আমি যেটা বলছি সেটা সত্য কি মিথ্যা, এবং আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যে কথাটা বলবো আপনাকে, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি ছবিটা পাবলিশ করবো না এথিক্সের জায়গাটা থেকেই, হ্যাঁ, এটা আপনিও চান না, যেহেতু আপনার একটা বাচ্চা আছে, এবং অফকোর্স এটা আমরা আমাদের গেস্টদের ক্ষেত্রে সবসময় করে থাকি। এবং যেই ভিডিওগুলো আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আসে, প্রত্যেকটা ভিডিও আমাদের গেস্টদের পারমিশন নিয়ে এটাকে ফ্ল্যাশ করা। তো একটা জিনিস একটু বলি, সেটা হলো আপনার হাজবেন্ড রাসেলের পরে আপনার যে সম্পর্কগুলো হয়েছে আপনার জীবনে ঘটে গেছে, কোনোটা আপনার স্বেচ্ছায় হয়েছে, কোনোটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এগুলো কি আপনার হাজবেন্ড জানে? আমার হাজবেন্ড জানে না, কিন্তু অনেকে আমার সাথে যে কথাগুলো বলতে চায় বা ফার্স্টে তারা তো ফ্রেন্ড হইতে চায়, ফ্রেন্ডের পরে তো আমার হাজবেন্ড জানে কি জানে না? জানে না। না, আমার হাজবেন্ডকে সাপোজ বলি যে উনি না আমাকে পছন্দ করে, এতটুকুনি বলি যে উনি না আমাকে পছন্দ করে, এগুলো বলে জাস্ট এতটুকুনি। কিন্তু আপনার হাজবেন্ড তেমন একটা পাত্তা দেয় না, কেয়ার করে না। আপনার হাজবেন্ড এখন কি করেন? আপনার সঙ্গে কি থাকেন উনি, নাকি দেশের বাইরে থাকেন? না, এখন উনি আমার সাথেই থাকে। কয় বছর হলো দেশের ভিতরে আছেন? আসছে হচ্ছে গিয়ে নভেম্বরে আছে। তো আপনার হাজবেন্ড আসার পরে কি আপনার মধ্যে কোনো চেঞ্জ আসছে, নাকি আগের মতোই আপনি অন্য কাউকে মিস করেন? আমার হাজবেন্ড আসার পরে অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু যে আমার জন্য এতটা লড়াই করছে তাকে আমি এখন বুঝাইতে চাই বা বলতে চাই যে আমি এগুলা সাইডে দিছি, টোটালি করি না। না, সেটা ওর
অন্য বিষয়, আমি ওই বিষয়ে পরে কথা বলছি, কিন্তু আপনার কথা যেটা জানতে চাচ্ছি যে আপনার হাজব্যান্ড আসার পরে আপনি কি নিজের জায়গাটা থেকে কোনো ধরনের থাকে না যে একটা লোনলি ফিল করা, একাকিত্ব বোধ যে জিনিসটা, ওইটা কি আপনার আগের মতোই আছে নাকি? হ্যাঁ, আমার একাকিত্বটা আমার এখনো আছে, আবার কষ্টটা সবকিছু আমার আছে, কিন্তু থাকলে কি হবে, আমি ওই চার দেয়ালের মাঝেই বন্ধ করি, এখন আর ওইটা প্রকাশ করতে চাই না, কারণ চাই না এই জন্যই যে মানুষ শুধু দুর্বলতার সুযোগটাই খোঁজে। হ্যাঁ, সেই আমি জন্য এবার আর কি। আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে দুর্বলতা, আপনি তো বুঝে গেছেন যে এতগুলো সম্পর্কে আপনার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আপনার মনের মধ্যে একটা বিষয় ছিল একাকিত্ব, যে কেউ না কেউ আসুক যে আমাকে বুঝুক, কেউ না কেউ আসুক যে আমাকে লাভ করুক, কেউ না কেউ আসুক যে আমাকে স্বপ্ন দেখাক। এই ক্ষুধাটা একটা মেয়ের মধ্যে থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই ক্ষুধার জায়গাটাতে প্রপার মানুষটাকে সেট করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখেন, আপনার হাজব্যান্ডের বাইরে যতগুলো সম্পর্কে আপনি জড়িয়েছেন এবং সেটা শেষ পর্যন্ত বিষয়টা এটাই ছিল যে একটা অনৈতিক সম্পর্ক, জি তাই না? এটা তো আপনি বুঝতে পেরেছেন, আপনি যে কারণে আজকে সিক্রেটসে আসছেন, তাই কি? জি। আপনি কেন আসছেন, আপনি এটা আমাকে একটু বলেন তো। আসছি হলো আমি মানে একটা খারাপ সময়ের মধ্যে আমার এখন দিন যাচ্ছে, আর মানুষ তো মানুষের হায়াতমত বলা যায় না। আমি আমার কুরবানি ঈদের পরে আমার মানে সিজার হবে আরেকটা, তো আমি হয়তো ওই ওটি থেকে নাও আসতে পারি, কারণ এর আগে আমার 5-6টা অপারেশন হয়েছে, ওইখান থেকে নাও আসতে পারি। তার জন্য মানে আমি এরকম যন্ত্রণাগুলা বা একাকিত্ব এই কথাগুলো আমি কারোর কাছে বলতে পারি নাই, সেজন্য মানে এখানে বলার জন্য বলার জন্য আসছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি রিয়েলাইজ করেছেন আপনার সমস্ত জায়গাটা থেকে যে আপনি একটা বড় ধরনের ভুল করেছেন, অপরাধ করেছেন, অন্যায় আমি মনে করেছেন? করি আমি ওগুলো ভুল করি নাই, কারণ আমার সাথে ভুল হয়েছে। আচ্ছা আমার ফ্যামিলি বলেন আর শ্বশুরবাড়ির ফ্যামিলি দুইটা তো আচ্ছা, আপনি আমারই মনে করেন আপনি family। ভুল করেন নাই, তাহলে আমি হ্যাঁ। কিছু কোশ্চেন করি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে হাজবেন্ড থাকা অবস্থায় কোনো ধরনের অন্যরকম একটা সম্পর্কে জড়ানো, এটা তো ভুল, এটা একটা গাধাও জানে। জি, তারপর আপনি এটা কেন মনে করেন না যে আপনি ভুল করেছেন? কারণ এগুলো তো আমার কোনো কিছু আমার ইচ্ছাকৃতভাবে হয়নি। কোনটা আপনার ইচ্ছাকৃত হয়নি? মানুষ একটা ভুল করে, মানুষ দুইটা ভুল করে। আমি আপনার নাম্বারটা জানি, যেটা আমি ফ্ল্যাশ করতে চাই না। তো এটা কি আপনার মনে হয় না একবার দুবারও আপনি শিখেননি? সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন? হ্যাঁ, ভুল করছি, কিন্তু ভুল করারও তো কোনো কারণ ছিল বিধায় ডেফিনেটলি করছি। কোনো ভুল এবং অপরাধের পিছনে নিশ্চয়ই কারণ থাকে, আমি তো সবসময় সেটা বলি। কিন্তু দেখেন, আপনার গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ আপনার সুযোগ নিয়েছে। আপনার হাজবেন্ড দেশে থাকে না, সেটার একটা সুযোগ নিয়েছে, এবং আপনার জায়গা থেকে চরম পর্যায়ের একাকিত্ব একজন মানুষ ছিলেন আপনি। আপনার ফ্যামিলির জায়গা থেকে সাপোর্ট ছিল না, অন্য কোনো জায়গা থেকে সাপোর্ট ছিল না, যে কোনো কারণেই হোক না কেন আপনি ইনভলভ ছিলেন। এখানে ফ্যামিলি এথিক্সের বিষয় আছে, ধর্মীয় বিষয়ে জ্ঞানের বিষয় আছে, সব কিছু মিলিয়ে কোনো কিছু আপনার অনুকূলে ছিল না। কিন্তু এটা ঠিক যে আমি শুধু একটা কথাই বলি আজকে এখানে, যে কোনো সম্পর্কের যদি পরিণতি না থাকে, ডেফিনেটলি আজকে ভদ্রমহিলা যিনি এখানে এসছেন, আমি সব কিছু ডিসক্লোজ করছি না, আমি শুধু একটা সাম আপ করছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য সামাজিক জায়গাটা থেকে, যে কোনো সম্পর্কের যদি পরিণতি না থাকে, উনি প্রত্যেকটা সম্পর্কে জড়িয়েছেন, অলমোস্ট এভরি রিলেশনশিপে ওনার একটা গোল নিয়েও নিয়ে গিয়েছেন যে না, এই মানুষের সঙ্গে আমি থাকবো, এই মানুষটা আমাকে সাপোর্ট করছে, এই মানুষটা আমার ফ্যামিলি ম্যান হবে, এই মানুষটাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। প্রথম যে স্বপ্নটা হলো যে আমি ঘর থেকে বের হয়ে গেছি, মানুষটা আমার সংসার দিবে, একটা আমার বাচ্চাকে টেক কেয়ার করবে। কিন্তু ওই যে প্রথম যে ভুলটা ছিল, এই ভুলের পরের হোঁচট খাওয়ার পর থেকেই কিন্তু আরও ভুলের মধ্যে জড়িয়ে পড়া। এবং এই স্বপ্ন দেখার জায়গাটায় আমার একটা কথা, সেটা হলো কোনো ছেলের সঙ্গেই বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায়, আমি এটা আবারও রিপিট করছি, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় কোনো ছেলের সঙ্গে, সে যদি পীর দরবেশ হয়, উইথ ডিউ রেসপেক্ট, মানে পীর শব্দটা আমার এখন উচ্চারণ করা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কারণ তারা অত্যন্ত জ্ঞানী মানুষ, সব পীরই আবার জ্ঞানী না, যাই হোক। তো সেই জায়গাটা মানে এইরকম পর্যায়েরও যদি মানে দেখতে শুনতে হয়, তাদেরকে সন্দেহের চোখে দেখুন। মানে প্রথম কথা হচ্ছে যে আমাদের ধর্মীয় জায়গাটা থেকে তো মেলামেশাই উচিত না। আপনি আপনার হাজবেন্ড থাকা অবস্থায় কেন অন্য ছেলের সঙ্গে আপনি কথা বলতে যাবেন, মিশতে যাবেন, সেটা অন্য বিষয়। কিন্তু তারপরেও আমাদের যে সামাজিকতা, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে সব কিছু, সেখান থেকেও যদি আমি বলি যে আপনার হাজবেন্ড থাকা অবস্থায়ও যদি একটা ছেলে আপনার লাইফে আসতে চায়, এবং সে আসতে চাওয়ার জায়গাটা থেকে আপনার মিশনটা যদি এরকম থেকে, ঠিক আছে আমি প্রেজেন্ট লাইফে হ্যাপি না, আপনি তাকে নিয়ে সংসার করবেন, এবং সেরকম দেখাই যাচ্ছে তার মধ্যে, আমি আপনাকে বলবো সন্দেহের চোখে দেখুন। কারণ টু বি অনেস্ট, আপনি সংসার শুরু না করা পর্যন্ত সেই মানুষটার সম্পর্কে এমন সম্পর্কে আপনি যায়েন না যেটা আপনার জীবনটাকে ভয়ঙ্কর রকমভাবে দুর্বিষহ করে তুলবে। নাম্বার 1, কজ যেই হোক না কেন ছেলে, কেউ আসবে আপনার কাছে, ঠিক আছে আমি তোমাকে বন্ধুর মতো পাশে থাকতে চাই, কেউ আসবে কেউ বলবে যে ঠিক আছে কিচ্ছু না, আমার এগুলো কোনো চিন্তা ভাবনাই নাই, আমি তোমার সংসারটা ভালো থাকুক এইটা চাই, কেউ আসবে বলে না ঠিক আছে আমি আছি মানে টাইম পাস করার জন্য। আপনি যদি জেনে বুঝে একটা ভুল করেন, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু আপনি যদি মনে করেন যে টার্গেটই হচ্ছে একটা মানুষকে নিয়ে আপনি সামনের দিকে আগাবেন, এখানে একটা হোপ তৈরি হবে, এখানে একটা ভালো ড্রিম আছে, তাহলে আপনি অবশ্যই
আমি যেটা বুঝি যে ওই যে একটা কথা বলে যে আসলে ছেলেরা বন্ধু হয় না বা কী মানে জানি না, মানে কথার কথা আর কি, এই জায়গাটায় অন্তত আপনাকে সন্দেহের চোখে দেখতেই হবে, কজ ঘুরে ফিরে ইন্টারেস্ট আসলে সবারই এক জায়গায় গিয়ে থামে। একদম ফ্রয়েডিয়ান থিওরি অনুযায়ী দ্য ম্যাক্সিমাম কেস ইজ, মানে ডেফিনেটলি 99.9% ইজ সেম, সে যত সাধু বাবাই হোক না কেন। সুতরাং এই জায়গাটা থেকে আজকে ওনার একটা মারাত্মক রকমের ভুল ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো গ্যাপ। দেখেন ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকতো, আমাদের এই জিনিসগুলো অনেক সময় মনে করে যে ইটস রগা একটা স্টোরি, শুনতে ভালো লাগে, আরে না জানে কী করছে একটু শুনে দেখি, আজকে অনেকেই রেডিওতে কান পাতবে, আজকে অনেকেই ইউটিউবে যাবে, কী আছে এর ভিতরে, মানে একদম অনৈতিক বিষয়গুলো আছে। দেখুন এটা আমাদের জীবনের একটা অংশ, একটা ভয়ঙ্কর রকমভাবে অংশ। অনেকে মনে করেন এগুলো ডিসক্লোজ করা উচিত না, এগুলো ওপেনলি আসা উচিত না, সেই জায়গাটায় আমার দ্বিমত আছে। আমার মনে হয় যে এগুলোকে ডিসক্লোজ ইন এ সেন্স করা উচিত যদি ডিসক্লোজ করার ক্ষমতা থাকে। কীরকম ধরেন যে এটা একটা ফ্যামিলি প্রবলেম এবং এটা একটা যে কোনো মেয়ের ক্ষেত্রেই হতে পারে বা যে কোনো ছেলের ক্ষেত্রেই হতে পারে, তার জীবনটা কত ভয়ানক রকমের দুর্বিষহ হয়ে ওঠে সেটা যদি খুব সুন্দরভাবে ইন এ সিস্টেমেটিক ওয়েতে ডিসক্লোজ করে যদি একটা লেসন পাওয়া যায়, নিজের জীবনটাকে যদি কারেকশন করার সুযোগ থাকে, তাহলে সেটাকে ডিসক্লোজ করা যেতেই পারে। এইখানে যেই প্রবলেমটা আমাদের হয়, আমরা খুব মোটাভাগে জানি যে হাজব্যান্ড দেশের বাইরে থাকলে বা ওয়াইফ একটা ডিস্টেন্সে তৈরি হলে, একটা কথা হচ্ছে ডিস্টেন্স একটা গ্যাপ তৈরি করে দেয় এবং এই গ্যাপটা অনেক সময় পূরণ করার জন্য মনটা আকুপাকু করে। ইস, কেউ যদি থাকতো, কেউ যদি, আমি যে সাজুগুজু করে বের হয়েছি, কেউ যদি এসে আমাকে একটু প্রশংসা করতো, বা ওনার হাজব্যান্ড তো এইটা করে, ওনার হাজব্যান্ড তো এইটা করে, আমার হাজব্যান্ড তো এটা করে না, বা ওনার ওয়াইফ তো এইটা করে, তা ওনাকে তো এই সাপোর্টটা দেয়, এটা তো করে না। বাট আপনি হয়তো জানেন না ওনার হাজব্যান্ড যে জিনিসটা করতে পারে না সেই কোয়ালিটিটা হয়তো আপনার হাজব্যান্ডের মধ্যে আছে। ডেফিনেটলি এই ভদ্রমহিলার হাজব্যান্ডের মধ্যে তো সেই কোয়ালিটিটা আছে। এত কিছু করার পরে তিনি এটা মেনে নিয়েছেন এবং উনি সেটা দেখেন নাই, উনি ভালো জিনিসটা দেখেন নাই। এবং অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের মধ্যে যে ডিমান্ডটা ক্রিয়েট হয়, লাইক আমি একটা জিনিস চাচ্ছি এই মুহূর্তে, এটার বাইরেও এটা যদি আপনাকে কেউ দিতে পারে তাহলে সে ভালো মানুষ, কিন্তু এটার বাইরেও যে অনেক অনেক ভালো জিনিস আছে একটা মানুষের মধ্যে থাকতে পারে, ওই চিন্তাটা আমাদের মধ্যে ম্যাক্সিমাম সময় কাজ করে না। তো এই ভদ্রমহিলাকে এই জিনিসগুলো বোঝানোর মতো কেউই ছিল না, তার ফ্যামিলি সার্কামস্ট্যান্সেস, ওনার কথা অনুযায়ী আমি যেটা বুঝে নিই। তবে এটা ঠিক প্রকৃতিগতভাবে এটা সত্য যে গ্যাপ একটা ডিস্টেন্স তৈরি করে এবং এই গ্যাপের সময় ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা তীব্র রকমভাবে বেড়ে যায়, চাহিদাটাও অনেক বেশি বেড়ে যায় এবং আপনার যদি অন্যরকম কোনো চাহিদা থাকে সেটারও একটা সুযোগ তৈরি হয় এবং সেটাও খুব তীব্রভাবে বেড়ে যায়। এই জন্যে গ্যাপ যেরকমভাবে ডিস্টেন্স তৈরি করে, গ্যাপ ঠিক একইভাবে মনের ভেতরে যে আগ্রহটা সেটাও কিন্তু খুব তুমুলভাবে ক্রিয়েট করে। তো সেই জায়গাটা থেকে এই ভদ্রমহিলার ভুল করার সুযোগ ছিল, বয়সটাও অনেক কম, ভুল করার সুযোগ ছিল। আরেকটা ভয়ঙ্কর বিষয় ছিল, ভয়ঙ্কর বিষয় বলছি এই কারণে যে ইনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন বা যেটা হয়েছে, এটা সবাই সামহাও, আমি পুরো স্টোরিটা এখানে ডিসক্লোজ করবো না, সামহাও ওনার ফ্যামিলি রিলেটেড এবং ওনার চারপাশের মানুষজন ওনাকে চিনে, এইরকম কিছু মানুষের মধ্যে ওনার ঘটনাগুলো ঘটেছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি সেটা হলো উনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি স্টোরির শেষে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে সংসার অনেক পবিত্রতম একটা জায়গা, আমাদের ভুল হয়ে যায়, ডেফিনেটলি আমরা মানুষ এবং আমাদের ভুল হতেই পারে, কিন্তু ভুল থেকে শুধরে আসার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমরা নিব, ডেফিনেটলি নিব, কেন নিব না। কিন্তু এমন ভুল যেন আমরা না করি যাতে করে আমাদের সন্তানরা সাফার করে। আজকে যিনি এসছেন ওনার দুটো বাচ্চা, বয়স আছে, উনি ভবিষ্যতেও সন্তান সম্ভবা, আমরা দোয়া করি যে উনি যেন ভালোভাবে ওনার সন্তানটাকে দুনিয়াতে নিয়ে আসতে পারেন। কিন্তু উনি অকপটে স্বীকার করেছেন যে উনি কী ভুলগুলো করেছেন ওনার জীবনে, আর এই ভুলগুলো আসলে একটা বেটার ফিউচার দেয় না। আপনার মনের একটা ক্ষুধা থাকবে একটা ভালো মানুষ খুঁজে পাওয়ার জন্যে, একটা চমৎকার মানুষ খুঁজে পাওয়ার জন্যে, যেভাবে আপনি হয়তো ইমাজিনেশনের জায়গায় চিন্তা করেন সেরকম একটা মানুষ পাওয়ার জন্য, সেই ক্ষুধাটা সারা জীবন থাকে। ইটালিয়ান একটা প্রবাদ আছে, সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেন এবং তৈরি করার পরে হার্টের অর্ধেক তাকে দেন, মানে ভালোবাসার জায়গাটা থেকে, আর অর্ধেক বাকি দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেন। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি ছেলে হিসেবে দুনিয়াতে এসছেন, আপনার একটা হার্টের অর্ধেক আপনি নিয়ে এসছেন আর বাকি অর্ধেক কোনো একটা মেয়ের মধ্যে আছে, এবং ওই যে ভাঙা অর্ধেকটুকু, সেই অর্ধেকটুকুর সাথে বাকি অর্ধেকটুকু খুব ভালোভাবে ম্যাচ করবে যে সেটা যদি পারফেক্টলি আপনার হার্টের ভাঙা অর্ধেকটুকু হয়। কিন্তু সেটা যদি না হয় তাহলে ধরেন প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা হাফ 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 করে একটা ভাঙা হার্ট আছে, আপনি একটা জোড়া দিতে চাইলেন মিলল না, আরেকটা জোড়া দিতে চাইলেন মিলল না। আমাদের লাইফের ম্যাক্সিমাম টাইপটাই হচ্ছে এরকম যে আমরা যে মানুষটাকে কাছে নেই কিছুদিন পরে জানি যে না, এই মানুষটা আসলে স্বয়ংসম্পূর্ণ না। এটা আপনার দিক থেকে যেমন সত্য, যে মানুষটাকে নিয়ে আপনি সংসার করছেন বা যে মানুষটাকে আপনি লাভ করেন তার দিক থেকেও সত্য। সেখানে যোগ করতে হয় কম্প্রোমাইজ, সেখানে যোগ করতে হয় স্যাক্রিফাইস, সেখানে যোগ করতে হয় লাইফের অন্য অ্যাম্বিশনগুলো। নইলে ওই যে একটা কথা বলে না যে প্রেমে পড়ার যে স্টেজটা ভয়ঙ্কর রকমভাবে ইমোশনাল যে স্টেজটা, এটা নিয়ে সারা জীবন রান করা যায় না। আমি সবসময় অনেক সময় বলেছি রেডিওতে। তো আমার মনে হয় যে ওনাকে আসলে বোঝানোর লোকের অভাব ছিল। আপনি শেষ বেলায় আমাকে শুধু একটা কথা বলেন, এটা বলেই আজকে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। এই যে এতগুলো মানুষকে নিজের জীবনে আনা বা যাদেরকে আপনি নিয়ে চিন্তাভাবনা করেছেন, এদের কারোর সাথেই আপনার কখনোই
যে অনৈতিক ব্যাপারগুলো হয়েছে সেগুলো আপনার কোনো টার্গেট ছিল না, ছিল? আপনি একটু মাইক্রোফোনে আসেন। জি না। ছিল না, এটা আমি বলছি। এটা খুব বোল্ড একটা ওয়ার্ড যে ছিল না, কিন্তু আপনার একটা ইচ্ছা ছিল এদের মধ্যে কেউ না কেউ আপনার যেরকম আপনি স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পুরুষটা হবে। জি। আমি কি ভুল বলেছি? স্বপ্ন পুরুষ অথবা আমার মানে আছে না যে পাশে কেউ থাকবে সাপোর্টার, হ্যাঁ, হইতে পারে বাবা নইলে মা। হ্যাঁ। আমি তো বা বাবা কোনো মাকেও পান ভাই নাই, কাউকেও তো ওইভাবে পাননি সাপোর্ট। না, তো আমি সাপোর্টার ওরকম থাকবে, কাউকে ঠিক আছে, চাইছি। সাপোর্ট থাকবে, কিন্তু এইরকম অনৈতিক সম্পর্কে জড়িত না, না। বন্ধুর মতো থাকবে, এটা জি। হতে পারে। কিন্তু আপনি দিন শেষে কি দেখেছেন? দিন শেষে এতগুলো মানুষের সাথে জড়ানোর পর দিন শেষে রেজাল্টটা কি? তাদের টার্গেটটা কি থাকে? তাদের উদ্দেশ্য হয়েছে, উদ্দেশ্য ঘুরে ফিরে সফল একটা হয়েছে, জিনিসই। বাট আমারটা কিছুই আমি পাইলাম না। না, কিন্তু আপনি তো কিছু পাননি, ডেফিনেটলি পাননি। তো সেই জায়গাটা থেকেই আজকের হচ্ছে সিক্রেটসটা। তো আমি এটাই বলতে চাই যে আপনি একটা সম্পর্কের মধ্যে থেকে আপনার হাজবেন্ড থাকা অবস্থায় যেটা আপনার জন্য যে চেষ্টাটা ছিল